আজকের আলোচনাটা আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি নিয়ে। পরিবেশ রিলেটেড যে থিওরি, যেটা বিজ্ঞানের পার্টে আছে, দেন কিছুটা ভূগোলে আছে। তবে এই পার্টটাতে আমরা আলোচনা করব যে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে এনভায়রনমেন্টাল যে প্রবলেমস গুলো সেগুলো অ্যাড্রেস করার জন্য বিভিন্ন যে কনভেনশন, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন চুক্তি, আহ, আহ, বিভিন্ন যে কূটনৈতিক প্রচেষ্টা দেশগুলোর মধ্যে, কিছু দেশ কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি ডেভেলপ, তারা যতটুকু ক্লাইমেট চেঞ্জে কন্ট্রিবিউশন করে, অন্যরা কিন্তু ততটা না করেও ক্লাইমেট চেঞ্জের যে নেতিবাচক যে প্রভাব সেইটার কিন্তু সম্মুখীন হচ্ছে। সো তাদের ভয়েস হিসেবে তাদের পক্ষে কূটনীতি কিভাবে চালানো হচ্ছে এবং তাদের স্বার্থটা রক্ষার জন্য ইন্টারন্যাশনালি আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, সেগুলোর আলোচনায় কিন্তু এই চ্যাপ্টারে আছে। সো আমরা শুরুটা করি পরিবেশের যে বেসিক ব্যাপার, সেটা দিয়ে। জলবায়ু পরিবেশের কথা বলছি, বাট মেনলি আমরা কি ফোকাসটা করবো হচ্ছে জলবায়ু ইস্যুগুলোরই উপর, পরিবেশ এবং পরিবেশের যে বিভিন্ন অংশ আছে সেগুলোর উপর। ওকে, দেখি আমরা এখানে আছে কি যে আমাদের পরিবেশ আসলে বলতে আসলে কি বোঝায়। আমরা জানি যে আমাদের চারপাশের যে পারিপার্শ্বিক যে বিভিন্ন স্ট্রাকচার বা আমাদের যে বিভিন্ন প্রাকৃতিক যে অবস্থা, সেগুলো মিলিয়েই কিন্তু আমাদের পরিবেশ। তবে বিজ্ঞানে পরিবেশ বলতে আসলে পরিবেশের যে প্রাকৃতিক উপাদানগুলো, ন্যাচারাল, সেগুলোকে বোঝানো হয়ে থাকে। দেন পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত যে কনসেপ্টটা আমাদেরকে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে সেটা হচ্ছে জলবায়ু। তো এই যে এখানে একটা নাম্বার আছে, কোনো একটা অঞ্চলের জন্য সাধারণত যে 30-40 বছরের, এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, 30-40 বছরের যে গড় আবহাওয়া সেটাকে আমরা জলবায়ু বলে থাকি। এবং এই যে আমাদের আশেপাশে যে বিভিন্ন জৈব এবং অজৈব পরিবেশ, জৈব পরিবেশের অংশ কিন্তু আমরাও আছি, এছাড়াও তো অজৈব পরিবেশ আছে, সেগুলোর সাথে মধ্যকার যে রিলেশনশিপটা, এগুলা আমাদের পুঁথিগত বিদ্যায় যে অংশে আলোচনা করা হয় সেটাকে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলা হয়ে থাকে। এবং বাস্তুবিদ্যা অবশ্যই কি নিয়ে আলোচনা করে? বাস্তুবিদ্যা অবশ্যই ইকোসিস্টেম বা বাস্তু সংস্থা নিয়ে আলোচনা করে থাকে। ওকে, এরপর হচ্ছে আমাদের দেশে জলবায়ু পরিবর্তনের যে সিভিয়ারিটিটা, সেটা কিরকম। জলবায়ু পরিবর্তনের একটা কিন্তু বড় ইম্প্যাক্ট হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া। কারণ ওই যে গ্লেসিয়ার গুলা, অ্যান্টার্কটিকার যে বরফ, সেগুলো যদি গলে যায়, মানে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ার কারণে, তাহলে ওই যে গলিত যে বরফগুলো, সেই পানিগুলো কি করবে, তার ডাউন স্ট্রিমে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়াবে। এখন জাতিসংঘের আইপিসিসি, স্পেসিফিক্যালি আইপিসিসি, এটা তাদের একটা রিপোর্টে সতর্কীকরণ করেছে বাংলাদেশের ব্যাপারে, যে পরবর্তী 50 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়ার একটা চান্স রয়েছে। 1 মিটারে 3.28 ফুট হয়, ক্লোজ টু 1 মিটার যদি বাড়ে, তাহলে কি হবে? তাহলে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী একটা অংশ প্লাবিত হবে। এবং সেই প্লাবিত হওয়ার যে একটা পার্সেন্টেজ, সেটা হচ্ছে প্রায় 17%। তো এই যে নাম্বারটা আপনারা রিটেন প্রিপারেশনে গিয়ে দেখবেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্সে এই যে ডেটা, এটা অনেক বেশি ইউজ করা হচ্ছে, যে বাংলাদেশের প্রায় কি 70% সমুদ্র তলদেশে চলে যাবে যদি 1 মিটার আহ, সমুদ্রের উচ্চতা বাড়ে। আমাদের সাউথে তো বঙ্গোপসাগরই আছে। আচ্ছা, এরপরে আসলে কিছু ডেটা আছে, যে আইপিসিসির কথায়, যে 2030 সালের পরে নদীর প্রবাহ কমে যাবে, পানি স্বল্পতা দেখা যাবে, এবং 2050 সালের মধ্যে 100 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এগুলো হচ্ছে জাস্ট বেসিক কথাবার্তা, এখানে ইনফরমেশন নেই। তো এখানে দেখেন, কোন দেশের পরিবেশ ভারসাম্য রক্ষা করার জন্য বনভূমি থাকা প্রয়োজন, খুবই কমন একটা ডেটা, দ্যাট ইজ 24%, যেটা বাংলাদেশের জন্য কি সরকারি হিসাব অনুযায়ী আছে 15.58%। আচ্ছা, এরপরে হচ্ছে পরিবেশের দূষণ বলতে হচ্ছে বোঝায় মেইনলি, আর হচ্ছে সবুজ নোবেল, মানে হচ্ছে গ্রিন নোবেল পুরস্কার বলা হয়ে থাকে, গোল্ডম্যান পরিবেশ পুরস্কার। আচ্ছা, ভয়েস বা নেটওয়ার্ক কোনো প্রবলেম আছে কিনা, এনিবডি? ওকে, ধরে নিচ্ছি কোনো প্রবলেম নেই। ওকে, এবার আমরা আসি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের কনসেপ্টটা আমরা জানি যে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে, বায়ুমণ্ডলের যে অংশ, বায়ুমণ্ডলে থাকা যে গ্যাসগুলা, আমরা জানি যে সূর্যের আলো সাউন্ড প্রবলেম হচ্ছে ভাইয়া। আসে, এগুলা আচ্ছা,
Give me just a minute. আমরা তাহলে এখান থেকে কন্টিনিউ করি। গ্রিনহাউস গ্যাসের কথা বলছিলাম যে পৃথিবীতে থাকা মিথেন কার্বন ডাই অক্সাইডের মতো কিছু গ্যাস কি করে, পৃথিবী থেকে যে তাপটা চলে যাওয়ার কথা ছিল মহাশূন্যে, সেই তাপটাকে ধরে রেখে পৃথিবীর গড় টেম্পারেচারটাকে বাড়ায় দেয়। জাস্ট লাইক গ্রিন হাউসের মতো, যে শীতপ্রধান দেশগুলোতে গ্রিন হাউস গ্যাসের কাজগুলো এরকম যে সূর্যের আলো এগুলোর মধ্যে ঢুকতে পারে কিন্তু হচ্ছে বেরোতে পারে না, বেরিয়ে ঢুকে এই ঘরের তাপমাত্রাটা হচ্ছে ওয়ার্ম রাখে। সো ওরকম ভাবেই পৃথিবীতে থাকা কিছু গ্যাস কি করে, এই যে কিছু গ্রিন হাউস গ্যাসের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, সিএফসি, নাইট্রাস অক্সাইড এবং জলীয় বাষ্প। এটা বিজ্ঞানে কিন্তু আপনাদের কোশ্চেন আসে যে নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস বা নিচের কোনটা গ্রিন হাউস গ্যাস না। তো এই যে সিএফসি, মিথেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো তো ইউজুয়ালি আমরা জানি, যেগুলো আসলে কি হয়, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এই দুইটা অপশন আমি বলবো যে ইউজুয়ালি মনে থাকে না। আচ্ছা, তো এই যে গ্রিন হাউস গ্যাসগুলো কি করে, পৃথিবীর তাপমাত্রা বাড়ায়। তো এই গ্রিন হাউস গ্যাসের কনসেপ্ট কোথা থেকে আসলো, প্রথমে দিয়েছিলেন সুইডিশ সুইডিশ রসায়নবিদ স্ভান্তে আরেনিয়াস। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছেন তারা কিন্তু আরেনিয়াসের নামটা জানেন, যে এসিড ক্ষারের ব্যাপারে আরেনিয়াসের তত্ত্ব আছে কিন্তু। ওকে, সো স্ভান্তে আরেনিয়াস কত সালে, 1896, এই ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এই গ্রিন হাউস গ্যাসের প্রভাবে যে বায়ুমণ্ডলের যে অ্যাভারেজ টেম্পারেচারটা বাড়ছে, এটাকে কি বলে, গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং এর কথা কিন্তু আমরা বিজ্ঞানেও পড়ি এবং বিজ্ঞান রিটেনেও কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর যে গ্লোবাল ইম্প্যাক্টটা সেটা কিন্তু এসে থাকে। আচ্ছা, সো এরপরে কিছু ইনফরমেশন যে বিশ্বে দেখেন কিছু ডেটা আছে যে শীর্ষ কার্বন বা গ্রিন হাউস গ্যাস, টোটালি টোটালি কার্বন বা গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ হিসেবে সবার উপরে কিন্তু চীন। একটু খেয়াল করেন, টোটাল অ্যামাউন্টে টোটাল কার্বন বা গ্রিন হাউস গ্যাস দুইটার ক্ষেত্রেই, কার্বন এবং গ্রিন হাউস দুইটার ক্ষেত্রেই এক নম্বর দেশ হচ্ছে চীন। কিন্তু সেই হিসাবটা যদি মাথা পিছু হিসাব করা হয় তাহলে কিন্তু কার্বন নিঃসরণে, গ্রিনহাউস গ্যাস নিঃসরণে দুইটার ক্ষেত্রেই কি কাতার। তো টোটাল টোটাল নির্গমনের ক্ষেত্রে, টোটাল গ্রিনহাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড নিঃসরণে কোন দেশটা এগিয়ে, দ্যাটস চায়না। কিন্তু আমি যদি পার ক্যাপিটা পার ক্যাপিটা গ্রিনহাউস গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড বলি, সেটাতে কে থাকবে, দ্যাট উইল বি কাতার। ওকে, ফাইন, এখান থেকে আমাদের পড়াশোনা শেষ। এবার আসে ওজোন স্তরে। ওজোন স্তর, ওজোন কি জিনিস, ওজোন হচ্ছে অক্সিজেন একটা রূপভেদ, যেটা কিনা তার প্রতি অণুতে 3টা অক্সিজেন পরমাণু থেকে থাকে। আচ্ছা, তো ওজনের রং হচ্ছে গাঢ় নীল এবং গন্ধ মাছে আঁশের মতো। শেষ। ওজোন স্তরটা কি করে, ওজোন স্তরটা সূর্যের আলোর যে অতিবেগুনি রশ্মি সেটাকে শোষণ করে মানব সহ যে জীবসত্তা আছে তার যে ক্ষতিকর প্রভাব, বিভিন্ন ক্যান্সার, চোখে ছানি পড়া, এগুলো থেকে রক্ষা করে। ওকে, ফাইন, একটু বিজ্ঞান পড়াশোনা হয়ে গেল। ওজোন স্তর মানে যে আল্ট্রাভায়োলেট রে, তার ইম্প্যাক্ট কি, তার ইম্প্যাক্ট হচ্ছে এই যে রোগগুলা সেগুলো হওয়া। এখন ওজোন স্তর ক্ষয়ের কারণে কিন্তু এই যে আমাদের আহ, বিংশ শতাব্দীর শেষের দিকে কিন্তু একটা বিশাল বড় একটা কনসেপ্ট তৈরি হচ্ছিল যে ওজোন গ্যাসে ওজোন স্তরে ফুটো তৈরি হচ্ছে, যা কিনা মানব জাতির জন্য বিশাল বড় হুমকি রূপে দাঁড়াতে পারতো। এই জন্য কিন্তু ওজোন স্তর রক্ষার্থে আমরা আমাদের লেকচারের শেষের দিকে দেখব যে কিছু কনভেনশন স্বাক্ষরিত, চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যে ওজোন স্তরটাকে রক্ষা করার জন্য, ওজোন স্তর ফুটা করার ক্ষেত্রে যাদের কন্ট্রিবিউশন ছিল সেগুলো কমানোর জন্য। ওকে, তো ওজোন স্তর সবচেয়ে বেশি ক্ষতিকারক করে ক্লোরোফ্লোরোকার্বন, যেটা কিনা হুইচ অলসো হ্যাপেন্স টু বি এ গ্রিন হাউস গ্যাস। তো সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন আবিষ্কার করেন প্রফেসর টি বিজলি, এবং সিএফসি বিন যে ফ্রিজ সেগুলোকে বলা হয় কি, ইকো ফ্রেন্ডলি বা অপরিবেশবাদী ফ্রিজ। তো সিএফসি পরিবর্তে ব্যবহার করা যায় কি, গ্যাসিলিয়াম ব্যবহার করা যায়। আর সিএফসি যে বায়ুমণ্ডলের ওজোন স্তর ধ্বংসের কারণ, সেটা কিন্তু মেজর ভাবে চিহ্নিত করেছিল কবে, 1973 সালে। ওকে, এবার আমরা যাই হচ্ছে
পরের পার্টে আমাদের যে ফ্রেয়ন, ফ্রেয়ন ইউজ করা হয় কোথায়, ফ্রিজে ইউজ করা হয়, সেটা রাসায়নিক নামই হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এগুলা কিন্তু আগে ফ্রিজে, কম্প্রেসার এয়ার কন্ডিশনে ব্যবহার করা হতো, এবং আমরা যে যে অ্যারোসল ব্যবহার করি, অ্যারোসলের মধ্যেও কিন্তু ফ্রেয়ন আছে। ওকে, গেল, এতটুকু বিজ্ঞান পড়াশোনা হয়ে গেল। এবার আমরা একটু আন্তর্জাতিক বিষয়গুলি পড়াশোনা করি। সবুজ জলবায়ু তহবিল বা গ্রিন ক্লাইমেট ফান্ড। এই গ্রিন ক্লাইমেট ফান্ডের কথা আমরা অনেক শুনে থাকি, যে আমরা জলবায়ু পরিবর্তনের কারণে নেতিবাচকভাবে প্রভাবিত হওয়া দেশগুলোর মধ্যে আমরা কিন্তু আছি উন্নয়নশীল দেশ হিসেবে। তাদের জলবায়ু অভিযোজন কার্যক্রমকে এগিয়ে নিতে এই যে গ্রিন ক্লাইমেট ফান্ড কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা কোথায় প্রতিষ্ঠা হয়েছিল, কবে? 2009 সালের যে COP15, এইটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, একটা হচ্ছে অঙ্গীকার যে আমরা গ্রিন ক্লাইমেট ফান্ডটা গঠন করব, কবে ডিসিশন নেওয়া হলো, COP15-এ। কবে সেটা, কত সালে? 2009, কোপেনহেগেন কপে, কোপেনহেগেন, ডেনমার্কে। দেন পরের কপটা হয়েছিল COP16 অফকোর্স, যেটা কিনা 2009-10 সালে অফকোর্স। COP16 কোথায়? মেক্সিকোর যে কানকুন COP16-এ গ্রিন ক্লাইমেট ফান্ড কিন্তু ফাইনালি গঠিত হয়েছিল। তাহলে আমরা একটু দেখি, অঙ্গীকারটা কবে করা হলো জিসিএফ এর? অঙ্গীকারটা করা হলো COP15-এ। মনে রাখবেন, COP15 2009। আর ফাইনালি যে গঠন সেটা করা হলো কবে? COP16-এ, দ্যাট ইজ 2010। ওকে, প্রথমটা হচ্ছে এটা কোপেনহেগেন কপে, আর 2010 একটা হচ্ছে কানকুন কপে, মেক্সিকো। আচ্ছা, এই গ্রিন ক্লাইমেট ফান্ডের জন্য বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য $100 বিলিয়ন মানে হচ্ছে ফান্ডটা বানানোর প্রপোজাল রয়েছে, যেটা কিনা ফুললি কমপ্লিট হয়নি। আচ্ছা, এবার আমরা আসি সিভিএফ, ক্লাইমেট ভুলনারেবল ফোরাম। এইটা কিন্তু 47তম এপ্রিলে এসেছিল। এই সিভিএফটা গঠিত হয়েছিল কবে? তাহলে দেখেন, 47তম এপ্রিলে আসলে সিভিএফ কবে গঠিত হয়েছে, এই কোশ্চেনটা 2009 সালে গঠিত হয়েছিল। তাহলে দেখেন, এই সিভিএফ এর পাশাপাশি সেইম ভাবে কিন্তু জিসিএফ এর কথা বলা যায়, P20-র কথা বলা যায়। মানে পরিবেশ রিলেটেড যে, মানে জলবায়ু পরিবর্তনের কারণে নেতিবাচকভাবে প্রভাবিত হওয়া দেশগুলোর জন্য যে প্ল্যাটফর্ম গুলো তৈরি হয়েছে, সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসার প্রবণতা খুবই খুবই বেশি। তাহলে দেখেন, জিসি গতবার সিবিএফ এসেছিল 50তমতে, জিসিএফ থেকেও আসতে পারে। তো সিবিএফ এর ফুল ফর্ম ক্লাইমেট ভ্যালুরেবল ফোরাম। এটা গঠিত হয়েছিল 2009 সালে। বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 74। আর যখন প্রতিষ্ঠা হয়েছিল 2009 সালে, তখন তার দেশ ইয়া ছিল 11টা। আচ্ছা, এরপর দেখেন, এটার কাজ কি? এই সিবিএফ এর মূল কাজ হচ্ছে যে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত যে দেশগুলো আছে, সেগুলো স্বার্থ রক্ষায় ভোকাল। আমি কিন্তু লেকচার শুরুতেই বলেছিলাম, আমাদের আজকে আলোচনা হচ্ছে সেই প্ল্যাটফর্ম গুলা, যারা কিনা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ বা পরিবেশগত যে দূষণের কারণে ক্ষতিগ্রস্ত যে দেশগুলো আছে, সেগুলোর গ্লোবাল ভয়েস হিসেবে কাজ করে। কারণ এই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ইম্প্যাক্ট গুলো কিন্তু বড় বড় দেশগুলো। তাদের কোনো কিছুর অভাব নেই, তারা জাস্ট হচ্ছে শিল্পোন্নত দেশ, তাদের জিডিপি বেশি, লিভিং সিচুয়েশন ভালো, জিওগ্রাফিক্যালি অ্যাডভান্টেজিয়াস পজিশনে। তবে জলবায়ু পরিবর্তনের যত খারাপ যে ইফেক্ট গুলো আছে, সেগুলো কিন্তু আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে ফেস করতে হয়, যারা কিনা জিওগ্রাফিক্যালি উইক একটা পজিশনে আছে। ওকে, সো সিভিএফ কে কি বলা হয়? সিভিএফ কে মোরাল ভয়েস বলা হয়। কারণ কি? এই সদস্য হচ্ছে সেই দেশগুলা যারা কিনা কি করে, বৈশ্বিক দৃশ্যমানে খুব অবদান কম রাখে, কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ওকে, তো বাংলাদেশ সিভিএফ এর সভাপতি করেছিল 2011 সালে। তাহলে সিবিএফ এর মানে দেখেন, এখন তো কোয়েশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, শুধুমাত্র ইনফরমেশন যে 2009 সালে আসছে, বাট নেক্সট টাইম হয়তো এমন জিনিস আসতে পারে যে সিবিএফ এর যে দেশগুলা, সিবিএফ এর গোলটা কি? সিবিএফ এর গোল হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের যারা কম ইম্প্যাক্ট রাখে, তাদের ভয়েস হিসেবে কাজ করা। আচ্ছা, vulnerable 20, V20, vulnerable 20, তার যারা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে 20টা দেশ, সেগুলাকে নিয়ে 2015 সালে। vulnerable 20 কবে? 2015 সালে। সিবিএফ কবে? 2009 সালে। সিভিএফ 2009, vulnerable 20 হচ্ছে 2015। আমি যদি বলি জিসিএফ, জিসিএফ ঘুরতে হয়েছিল 2010 সালে। ওকে, ক্রোনোলজিক্যালি যদি আমি যাই, 9-10, সিভিএফ, জিসিএফ, vulnerable 20। এই যে সিভিএফ, তার V20 এর উদ্যোক্তা দেশ কোনটা ছিল? সেটা হচ্ছে ফিলিপাইন, ফিলিপাইন। আচ্ছা, আমাকে একজন একটু বলবেন, গতদিন লেকচারে আমি কিন্তু পড়েছিলাম ওপেক। ওপেকের উদ্যোক্তা দেশ কোনটা ছিল? P20টা ছিল হচ্ছে ফিলিপাইন, বাট ওপেকের উদ্যোক্তা দেশ কোনটা ছিল, মনে আছে কিনা কারো? ভেনিজুয়েলা। ভেনেজুয়েলা, রাইট। তাহলে এই যে ইম্পর্টেন্ট যে প্ল্যাটফর্ম গুলো আছে, সেগুলোর উদ্যোগ
যেমন সার্কের উদ্যোক্তা কারা? সার্কের উদ্যোক্তা হচ্ছে আমরা, সার্কের উদ্যোক্তা বাংলাদেশ। তেমনিভাবে V20 উদ্যোক্তা ফিলিপাইন, ওপেকের উদ্যোক্তা ভেনেজুয়েলা। এই যে ইতিহাসগুলো কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর দেখেন V20 কি? V20 হচ্ছে মূলত এই যে ক্লাইমেট ভুলনারেবল ফোরাম যে আমরা পড়লাম, সেটা অর্থনৈতিক শাখা হিসেবে কাজ করে, অর্থনৈতিক কৌশল নির্ধারণ করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কিছু জলবায়ু পরিবর্তন রিলেটেড বা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে দেশগুলো তাদের কিছু প্ল্যাটফর্মের কথা বললাম। এবার হচ্ছে আমরা কিছু ইনফরমেশন একটু পরিবেশ রিলেটেড জেনে নিই যে অন্যতম বায়ুমণ্ডলে থাকে অন্যতম বেশি যে পরিমাণে বেশি সবচেয়ে বেশি থাকা গ্রিনহাউস গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার স্বাভাবিক পরিমাণ কত? রিটার্নের মধ্যে পড়বেন বা বিজ্ঞানও পড়েন যে কার্বন ডাইঅক্সাইডের স্বাভাবিক পরিমাণটা হচ্ছে 0.03%। আচ্ছা, আমাকে একজন একটু বলেন তো, বায়ুমণ্ডলে আর্গনের পার্সেন্টেজ কত? বিজ্ঞানের কোশ্চেন জিজ্ঞেস করছি আসলে। আর্গনের পার্সেন্টেজ কত? এনিবডি? আমি অপশন দিই, 0.7, 0.8, 0.9%। এই তিনটার মধ্যে কোনটা? আর্গনের পার্সেন্টেজ হচ্ছে 0.8%। আচ্ছা, এরপর E8 নিয়ে কোশ্চেন আসে। E8 কি জিনিস? E8 হচ্ছে পরিবেশ দূষণকারী 8টা দেশ। খুবই ভালো করে মনে রাখবেন, E8 হচ্ছে পরিবেশ দূষণকারী 8টা দেশ। এবং বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী দেশ কোনটা? অবশ্যই অবশ্যই চীন। কারণ কি? টোটাল কার্বন এমিশন বলি বা গ্রিন হাউস গ্যাস এমিশন বলি, সেটাতে এগিয়ে আছে কে? 1 নম্বরে কিন্তু চীন, যদিও মাথা পিছু নিঃসরণে কাতারি। ওকে, এরপর আসি, অ্যাসিড বৃষ্টিতে সালফার ডাইঅক্সাইড আধিক্য থাকে। ডিজেল পোড়ালে সালফার ডাইঅক্সাইড হয়, কয়লা পোড়ালে ওইটা হয়। আচ্ছা, আর 2 স্ট্রোক বেশি বিশিষ্ট ইঞ্জিনে 4 স্ট্রোক বিশিষ্ট ইঞ্জিনের চাইতে বায়ু দূষণটা বেশি হয়। আচ্ছা, জাস্ট ভাই, একটা E8 এর ই দ্বারা কি বোঝায়? সরি, E8 এর ই কি বোঝায় এটা দ্বারা? E8 হলো পরিবেশ দূষণকারী 8টি দেশ, ই দ্বারা কি বোঝায়? ই দ্বারা হচ্ছে পরিবেশ দূষণকারী, আই থিঙ্ক এনভায়রনমেন্টটাই বোঝায় আর কি। ই দ্বারা মানে এনভায়রনমেন্টকে পলিউট করা 8টা দেশ। তো ই দিয়ে হচ্ছে এনভায়রনমেন্টটাকে ইন্ডিকেট করছে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমরা আসি ওজন গ্যাসকে ভাঙতে সাহায্য করে ওই যে সিএফসি দেখলাম আমরা, ক্লোরোফ্লোরো কার্বন। ওইটাকে হচ্ছে ওইখান থেকে সিএফসি থেকে ক্লোরিন বলে যে হচ্ছে ক্লোরিন ফ্রি রেডিকেল বের হয় ওইখান থেকে, সিএফসি থেকে। সেই ক্লোরিন কি করে? ওজোন গ্যাসে থাকা যে O3, তার সাথে কিন্তু বিক্রিয়া করে, তার সাথে বিক্রিয়া করে O2। দেখেন, ওজোন স্তরে ওজোন থাকে অফকোর্স O3, সেখান থেকে ক্লোরিন ফ্রি রেডিকেল সিএলও তৈরি করে, যেটা কিনা আবার একটা ফ্রি রেডিকেলের মতো আচরণ করে। এবং O2, দেখেন একটা O3 কিন্তু ভেঙে গেল। এই যে সিএলও, সেও কিন্তু আবার গিয়ে আরেকটা ওজনের সাথে বিক্রিয়া করবে এবং সেটাকেও ভেঙে দেবে। ওকে, সেইভাবেই কিন্তু ওজোন গ্যাসকে ভাঙতে গিয়ে সাহায্য করে ক্লোরিন। আচ্ছা, এরপরে হচ্ছে বায়ুমণ্ডলে বায়ু দূষণের জন্য প্রধান দায়ী কার্বন মনোক্সাইড। গাড়ির ধোঁয়ার সাথে কার্বন ধোঁয়ায় বিদ্যমান গ্যাস হচ্ছে কার্বন মনোক্সাইড। আচ্ছা, এরপর শব্দ দূষণের মাত্রা। শব্দ দূষণের মাত্রা যদি 80 ডেসিবেলের বেশি হয়, 80 ডেসিবেলের বেশি হলেই গ্রেটার দেন 80 ডেসিবেল, শব্দ দূষণ তৈরি হয়, শব্দ দূষণ সৃষ্টি হয়। যেখানে বিজ্ঞানে আরো বেশি পড়বেন, আপনারা দেখবেন যে স্কুল এলাকায় 50 ডেসিবেলের উপরে, স্কুল এলাকায়, তারপর হচ্ছে বাড়িঘরের ক্ষেত্রে দিনের বেলায় 50 ডেসিবেলের বেশি শব্দের মাত্রা যেন না থাকে, এটার জন্য সাজেস্ট করা হয়। এমনিভাবে দেখেন, শুধু সীমা যদি 105 ডেসিবেলের উপর হয়, তাহলে মানুষের বধির হতে পারে। আচ্ছা, এরপর বাংলাদেশের পরিবেশের সংগ্রহ হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বা বাংলাদেশ বিয়েতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন। আচ্ছা, পরিবেশ আইন। আর হচ্ছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী, যেটা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন বা বেলা। ওকে, বাংলাদেশ এনভায়রনমেন্ট লয়ার্স অ্যাসোসিয়েশন, সেটা হচ্ছে বেলা। অনেক আলোচিত না। আচ্ছা, বাংলাদেশের পরিবেশ আদালত কয়টা? আদালত হচ্ছে 3টা। বাংলাদেশের প্রথম, এরপর পরিবেশ related কিছু কিন্তু আমাদের আইন এবং নীতি আছে, খেয়াল করেন। বাংলাদেশের প্রথম পরিবেশের জাতীয় নীতিটা ঘোষিত হয়েছিল 1992 সালে। এবং পরিবেশ সংরক্ষণ আইন, সেটা 1995 সালে। অনেক ভালোভাবে মনে রাখবেন, পরিবেশ সংরক্ষণ আইনটা কিন্তু মূলত 1995 সালে, যেটা কিনা সর্বশেষ সংশোধনটা 2010 সালে হলো। সেটা কিন্তু আমরা পরিবেশ সংরক্ষণ আইন 1995 বলে থাকি। এবং 37তম লিখিততে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ইসিএ এসেছে, দেখেছেন না? এই যে ইসিএ, ইসিএ কয়টা বলেন তো, একজন আমাকে বলেন।
ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বাংলাদেশে কয়টাকে ঘোষণা করা হয়েছে? অনেক বেশি আলোচিত একটা প্রশ্ন ছিল। এনিবডি? ইসি এর সংখ্যা হচ্ছে 13টা, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হচ্ছে 13টা। এই 13টা ঘোষণা করা হয়েছিল কিন্তু পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর বেসিসে। ওকে, এই আইনটা ব্যবহার করে এরপর পরিবেশ সংরক্ষণ পরিবেশ বিধিমালা গ্রহণ করা হয়েছিল 1997 সালে। বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 1995 সালের পরিবেশ সংরক্ষণ আইন। ওকে, নেক্সট এগুলো হচ্ছে আমরা কিছু দিবস দশক এগুলোতে যাব। ওকে, ধরিত্রী দিবস, এটা হচ্ছে ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল। পরিবেশ দিবস 5 জুন, কনফিউজ হবেন না। ধরিত্রী দিবস সেটা হচ্ছে 22 এপ্রিল। প্রথম আলো হয়েছিল, মানে পালিত হয়েছিল 1970 সালে। এটা আসতে পারে, উদ্যোক্তা ছিলেন মার্কিন সেনেটর গেলোর্ড নেলসন। এগুলোই হচ্ছে আমাদের মনে রাখলে হবে। তবে এই ধরিত্রী দিবসের সূচনা কিন্তু হয়েছিল একটা ভয়াবহ ভয়াবহ তেল নিঃসরণের ঘটনা থেকে। আমরা প্রিভিয়াস কোয়েশ্চেনে দেখবো, এই কোয়েশ্চেন একবার এসেছিল যে ধরিত্রী দিবস যে আমরা পালন করি, এটা আসলে সূচনাটা কোন ঘটনাতে ছিল? ক্যালিফোর্নিয়াতে একটা বড় ধরনের তেল নিঃসরণের ঘটনার পরই তার যে রিয়াকশন হিসেবে পরিবেশের অনেক ক্ষতি হয়, তারই একটা রিয়াকশন হিসেবে পরের বছরই 22 এপ্রিল ধরিত্রী দিবস পালন শুরু হয়েছিল। আচ্ছা, এবার এখানে পরিবেশ বিষয়ক কিছু আন্তর্জাতিক দশক দেওয়া আছে, তার মধ্যে ইম্পর্টেন্ট দেখেন কোনটা। 2021 থেকে যে 2030 সেটা হচ্ছে বাস্তুস্থান পুনরুদ্ধার দশক। তারপর হচ্ছে টেকসই উন্নয়নের জন্য পানি দশক হচ্ছে 18 থেকে 28। আর হচ্ছে টেকসই জ্বালানি দশক দশক হচ্ছে 24 থেকে 14 থেকে 24। তবে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটাই 2021 থেকে 30, যেটা বাস্তু সংস্থা ইকোলজি, বাস্তু সংস্থা ইকোসিস্টেম পুনরুদ্ধার দশক। আচ্ছা, এরপরে কিছু আন্তর্জাতিক বর্ষ আছে, ইম্পর্টেন্ট। তবে পরিবেশ বিষয়ক কিছু আন্তর্জাতিক দিবস আছে যেগুলো আমাদের জন্য অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আমি একটু দেখে নিব। বিশ্ব জলভূমি দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি, এটা একটু মনে রাখবেন। দেখেন, নদী নিয়ে আমরা অনেক বেশি কথা বলি, আমরা নদীমাতৃক দেশ। আমাদের নদীগুলা যে আস্তে আস্তে মরে যাচ্ছে সেটা কিন্তু অনেক কনসার্নিং একটা বিষয়। এই জন্য নদী রক্ষা দিবস হচ্ছে 14 মার্চ, এটা মনে রাখবো। বিশ্ব ধরিত্রী দিবসের কথা তো বললাম, এটা অ্যাস্টেরিস্ক দিয়ে দিব। Then আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস, তামাকমুক্ত দিবস বেশ কয়েকবার এসেছে। তামাকমুক্ত দিবস রিসেন্ট কোন একটা বিশেষ এসেছে 31 মে, বিশ্ব তামাকমুক্ত দিবস। দেন বিশ্ব জনসংখ্যা দিবস, জনসংখ্যা চ্যাপ্টারটা যখন পড়েছিলাম সে তখন পড়েছিলাম হাইড্রোগ্রাফিক না, বিশ্ব জনসংখ্যা দিবস, এটা মনে রাখবেন। এরপরে বিশ্ব বাঘ দিবস 29 জুলাই। এর খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ওজোন স্তর সংরক্ষণ দিবস 16 সেপ্টেম্বর। অবশ্যই অবশ্যই ভালো করে মনে রাখবেন। বিশ্ব পর্যটন দিবস হচ্ছে 7 সেপ্টেম্বর। এই যে দেখেন, অনেকগুলো থেকে কিন্তু আমি একদম সবচেয়ে বেশি যেগুলো আসে সেগুলো কিন্তু আপনাদেরকে মার্ক করে দিলাম। সো এগুলা অবশ্যই অবশ্যই মনে রাখবেন। মানে বাকিগুলো মনে রাখতে পারলে ভালো, কিন্তু এইগুলা মিস করা যাবে না। ওকে, সবচেয়ে বেশি আসে, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুলো কিন্তু মার্ক করে দিলাম। আচ্ছা, আমরা তাহলে চলে যাই। অর্থাৎ হচ্ছে এই যে বিশ্ব পরিবেশ দিবসের কথাটা বলছিলাম, 5 জুন। এই বিশ্ব পরিবেশ দিবস সবচেয়ে বেশি আসে, এবং আই থিঙ্ক এটা অলরেডি সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা। এত বেশি পরিমাণে এক্সামে আসে যেটা ভুলার কোনো কারণ নেই। আচ্ছা, এরপর হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগ ব্যবস্থাপনা আমাদের জাতীয় পরিকল্পনার অনেক বড় একটা পার্ট। তো দুর্যোগ ব্যবস্থাপনাকে অনেক বেশি আমরা গুরুত্ব দিই। তো আন্তর্জাতিক দুর্যোগ ব্যবস্থাপনা দিবস যেটা 13 অক্টোবর, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপর আমরা আসি হচ্ছে পরিবেশ বিষয়ক যে সংস্থা আছে, সেই সংস্থা থেকে কিন্তু প্রত্যেক বছর অনেক কোয়েশ্চেন হয়ে থাকে, একটা দুটো কোয়েশ্চেন, সেগুলো আমরা একটু দেখে নিব। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ইউএনইপি, সম্ভবত এটা 49তম বিসিএসি রিসেন্টলি এসেছে, ইফ আই এম নট রং। আচ্ছা, ওজন দিবসের কথা যেটা আমি বললাম একটু আগে, যেটা বললাম ওজন দিবস, এটা কিন্তু এমনি এমনি বলছি না, রিসেন্টলি কিন্তু 48তম বিসিএস প্রিলিতে এসেছে। তবে এটা কিন্তু প্রথমবার বিসিএস প্রিলিতে আসার কোয়েশ্চেন না, যে প্রথমে বিসিএস প্রিলিতে এসেছে এরপর অন্যান্য এক্সাম আসা শুরু করেছে। এই কোয়েশ্চেনটা কিন্তু আগেই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতো, এবং রিসেন্টলি এই যে 48তম বিসিএস এসেছে। এরপরে এই যে আমি বললাম ধরিত্রী দিবসের সূচনার কথা, দ্বিতীয় দিবসের সূচনার কথা আমি ভুলে গিয়েছিলাম। দ্বিতীয় দিবসের সূচনার যে ঘটনাটা, আন্তর্জাতিক এই যে তেল নিঃসরণ, এটাও কিন্তু 48তম বিসিএস প্রিলিতে আসে। তাহলে দেখেন, শুধুমাত্র কিন্তু ইনফরমেশন শুধু দিবস না, এবং তার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকেও কিন্তু
কোয়েশ্চেন হচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে ওজন ডিপ্লিশনের সাথে রিলেটেড যে 38তম বিসিএস দেখেন ওজন স্তর সংক্রান্ত যে দিবসটা, ওজন স্তর সংরক্ষণ দিবস, সেটা 38তম প্রিলিতে এসেছে এবং সাথে সাথে 49তম প্রিলিতে ওজোন স্তরের যে ক্ষয় সেটা নিরসনের জন্য যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেটা যে মন্ট্রিল প্রোটোকল, ওজোন স্তরের সাথে দুইটা ব্যাপার জড়িত, একটা ভিয়েনা, একটা হচ্ছে মন্ট্রিল। 49তম বিসিএসে কিন্তু ওজোন স্তর সংক্রান্ত যে মন্ট্রিল চুক্তি ছিল সেটা কিন্তু 49তম বিসিএসে এসেছিল। 48-এ ওজোন স্তর সংরক্ষণ দিবস, 49তমতে মন্ট্রিল প্রোটোকল নিয়ে কোয়েশ্চেন এসেছে। ওকে, সো একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন যে ওজোন স্তর সংক্রান্ত কোয়েশ্চেন কিন্তু পিএসসি কিন্তু লাস্ট দুইটা বিসিএসই দিয়েছে। ওকে, এবার আমরা চলে যাই, মানে একটু অ্যানালাইসিস করলাম, আমরা চলে যাই ইসের ক্ষেত্রে আহ, আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে, এক তারা এক ইয়াতে পড়ে যাবো আমরা, হয়ে যাবে। আন্তর্জাতিক জাতিসংঘের যে পরিবেশ কর্মসূচি এনভায়রনমেন্টাল প্রোগ্রাম, সেটা সদর দপ্তর দেখেন নাইরোবিতে। এটা কিন্তু একটু কিন্তু ডিফারেন্ট। ইউজুয়ালি জাতিসংঘের যে যত রকমের কর্মসূচি আছে সেগুলো ওই সুইজারল্যান্ড বা ইউএসএ বেসডই হয়ে থাকে, কিন্তু জাতিসংঘ পরিবেশ কর্মসূচিতে কিন্তু কোথায়, সেটা কিন্তু নাইরোবিতে। এটা প্রথম পরিবেশ যে সম্মেলন, এটা হচ্ছে বিশ্ব পরিবেশ সম্মেলন, সেটা 1972 সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং ওইটাই কিন্তু ওই ইউএনএফ এর উদ্যোগে কিন্তু 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ওই যে একটু আগে দেখালাম যে ধৈর্য দিবসের যে ব্যাকগ্রাউন্ডটা সেখানে কোয়েশ্চেন এসেছে, তেমনি ভাবে বিশ্ব পরিবেশ দিবসে 5 জুন এই ইনফরমেশনটা এক্সাম আসা ছাড়াও এমন হতে পারে যে কেউ জিজ্ঞেস করতে পারে এই যে বিশ্ব পরিবেশ দিবস সেটা পালিত হয় কোন সংস্থার উদ্যোগে, তখন আনসারটা কি হবে? আনসারটা হবে বিশ্ব পরিবেশ কর্মসূচি বা ইউএনএপি। আচ্ছা, আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার। এই কনজারভেশন অফ নেচার এটা দিয়ে বোঝা যায় যে আইইউসিএন এর কাজ হচ্ছে পরিবেশ যে পরিবেশের যে সম্পদ, পরিবেশের যে উপাদান, সেগুলো রক্ষার্থে কাজ করা, বা এই যে জীববৈচিত্র্য সংরক্ষণবাদী যে সংস্থা, এটা গঠিত হয়েছিল, এটার সদর দপ্তর কিন্তু ল্যান্ড বা সুইজারল্যান্ডে, এবং গঠনটা হয়েছিল 1948 সালে। কিন্তু একবার একটা এই যে এটা বেসড অন পিসিএস এসেছিল কোশ্চেনটা, একবার একটা কোশ্চেন এসেছিল যে আইইউসিএন, এই আইইউসিএনটা প্রতিষ্ঠা কোথায় হয়েছিল? আইইউসিএন এর সদর দপ্তর গ্ল্যাড সুইজারল্যান্ডে, কিন্তু আইইউসিএন এর প্রতিষ্ঠা কিন্তু সুইজারল্যান্ডে হয়নি, এটার কিন্তু প্রতিষ্ঠাটা হয়েছিল ফ্রান্সে। তো এই একটা ট্রিক কোয়েশ্চেন আসলে করেছিল। আচ্ছা, এরপর আমরা যাই হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র চলাচল যে সংস্থা, ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন। ওকে, এটার প্রতিষ্ঠা হচ্ছে নৌ চলাচল সংক্রান্ত ম্যারিটাইম অর্গানাইজেশনের সদর দপ্তর লন্ডনে, এটা অনেকবার এসে থাকে, নৌ চলাচল সংক্রান্ত বিষয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত। এবং এটার প্রতিষ্ঠা কবে? 1948 সালে। আইইউসিএন 1948 সালে, আইএমও 1948 সালে। আচ্ছা দেখেন, আইএমও, ডব্লিউএমও, এগুলো নিয়ে কিন্তু কনফিউশন লাগে। আইএমও কি? আইএমও হচ্ছে সমুদ্র চলাচল, ম্যারিটাইম, এই এম, এম ফর ম্যারিটাইম, এম ফর ম্যারিটাইম। আর যে ডব্লিউএমও, এই এম ফর মিটিওরোলজিক্যাল, মিটিওরোলজিক্যাল বা আবহাওয়া সংক্রান্ত। এইটা সদর দপ্তর আবার কোথায়? এর সদর হচ্ছে জেনেভাতে। ভালো করে মনে রাখেন, সমুদ্র চলাচল সংক্রান্ত হচ্ছে কি লন্ডনে, আর আবহাওয়া সংক্রান্ত হচ্ছে মেট্রোলজিক্যাল জেনেভাতে। কিভাবে মনে রাখবেন? ব্রিটিশ চ্যানেলের কথা, ইংলিশ চ্যানেলের কথা শুনিলাম না, যেটা ব্রজেন দাস পার করেছিলেন, আহ, সেটা হচ্ছে কি সমুদ্র, সমুদ্রের সাথে কোনটা কানেক্টেড? সমুদ্রের সাথে হচ্ছে ইউকে কানেক্টেড, ব্রিটিশরা কানেক্টেড। সো সমুদ্র চলাচল সংস্থা হচ্ছে যুক্তরাজ্যে তার সদর দপ্তর, আর আবহাওয়া সংস্থা সেটা হচ্ছে জেনেভাতে। আচ্ছা, এইটা রিলেটেড আর কিছু ইনফরমেশন আমরা একটু দেখে নিই। যে এটা ফুল ফর্ম দেখলাম, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, এটা আবহাওয়া বিষয়ক বিশেষ সংস্থা। আর এটার প্রতিষ্ঠাকারী নাম ছিল ওই যে সমুদ্র চলাচল সংস্থার মতো আর কি। আর এটার নামকরণ করা হয় 1950 সালে ডব্লিউএমও। এবং এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, এটা যে জাতিসংঘের বিশেষ সংস্থা, সে কিন্তু শুরু থেকেই ছিল না, সেটা প্রাপ্ত হয়েছে 1951 সালে। এবং এটার সদস্য সংখ্যা হচ্ছে কয়টা? 193টা। 193টা কিন্তু জাতিসংঘেরও সদস্য সংখ্যা। এবং যে ইনফরমেশনটা যে কোনো অর্গানাইজেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, যে বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করেছিল, এগুলো মনে রাখা একটু কঠিন। যেমন আপনি মনে থাকে ইউজুয়ালি ইয়ার কথা, কমনওয়েলথ বা ইন্টারপোল, এগুলো কিন্তু সবগুলো মনে রাখার একটু টাফ। একটু চেষ্টা করবেন, যখন এটা পড়ছেন আমি কিন্তু মার্ক করে দিচ্ছি,
বাংলাদেশ কবে এটা সদস্যপদ লাভ করেছিল। সো এই নোটটা কিন্তু আপনাকে নিজেকে বানাতে হবে যে বাংলাদেশ কোন কোন অর্গানাইজেশনের সংস্থার সদস্যপদ কবে লাভ করেছে সেটা একটু নোট ডাউন করা। আপনি বলতে পারেন যে ভাইয়া আহ, এই যে নোটটা সেটা তো কেউ না কেউ তো আমার জন্য করে রেখেছে, সেটা আমি পড়বো। কিন্তু দেখেন, আপনি যদি নোটটা পড়তে যান তাহলে আপনি দেখবেন যে অর্গানাইজেশনের নাম দেখবেন, আইএমএফ অর্গানাইজেশনের নাম দেখবেন, ইন্টারপোল, কতগুলো ডেট দেখবেন, কতগুলো সাল দেখবেন। আচ্ছা, এই সালগুলো যখন সব একসাথে আপনার হিট করবে, আপনি ট্রাস্ট মি ওইখান থেকে 50% মনে রাখতে পারবেন না। কিন্তু আপনার নলেজ বেসটা যদি এরকম হয়, আপনি কন্টেক্সচুয়ালি পড়তে পড়তে এই জিনিসটা নোট করেছেন যে কমনওয়েলথ যখন পড়লাম 1972, যখন ওভার ডব্লিউএমএ পড়লাম 1973, মানে ইন্টারপোল পড়লাম 1974। এইভাবে যদি মানে হচ্ছে স্তরীভূতভাবে মনে রাখেন, একটা লেয়ারের উপর একটা লেয়ার যদি রাখতে থাকেন, সেই নলেজটা কিন্তু সাস্টেইনেবল হয়। ওকে। আর এক্সামের আগের জন্য হচ্ছে ওই রিভিশনটা খুবই কাজে লাগে, যেটা জাস্ট এক চক পলক দেখে যাবেন, সেটাই কিন্তু আসলে কাজে লাগবে। এক পলক দেখার যে কি ইম্প্যাক্ট সেটা আপনাদেরকে বলে বোঝানো পসিবল না। আমার বিসিএস ভাইবার দিন সকালে মাঝে মাঝে আপনাদের সাথে এক্সপিরিয়েন্স শেয়ার করি, বিসিএস ভাইবার দিন সকালে আমার কি মনে হলো যে আমি একটু সংবিধানটা দেখেছি। সকালে উঠলাম 7টার দিকে, আমার ভাইবার তো 9টার দিকে ছিল, পেসিতে উপস্থিত থাকা লেগেছিল। তো সংবিধান থেকে আমি দেখলাম মৌলিক অধিকার যে পার্টটা, মৌলিক অধিকার পার্টটা বা রাষ্ট্র পরিচালনার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি যে পার্টটা, সেটাতে একটু দেখলাম। তো ওইখান থেকে 19-20 থেকে, যেহেতু সরকারি চাকরি ভাইবা দিচ্ছি, 21 নম্বরটা আমি পড়লাম যে ওকে, সরকারি যে প্রতিষ্ঠানে যে কর্মরত যে সরকারি কর্মচারী, তাদের অব্লিগেশন কি, তারা কিনা কি করবে, সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত থাকার চেষ্টা করবে। কি, সে নিয়োজিত থাকবে না কিন্তু, নিয়োজিত থাকার চেষ্টা করবে। ওকে, আমি আচ্ছা দেখে গেলাম। আমাকে কিন্তু বিসিএস ভাইভাতে কিন্তু, যেহেতু আমি একটা চাকরি করি অলরেডি, আমাকে জিজ্ঞেস করেছে একজন এক্সটার্নাল, তো সংবিধানে কি, এই যে আপনি সরকারি চাকরি করেন, আর সংবিধানে কি সরকারি চাকরি বা কর্মচারীদের দায়িত্ব সংক্রান্ত কিছু বলা আছে কিনা। আমি কিন্তু আনসার করতে পেরেছিলাম, পার্শিয়াল আনসার করতে পেরেছিলাম। আমি বলে দিয়েছিলাম কি যে 21 নম্বর, স্যার 21 নম্বর অনুচ্ছেদে আছে, 21 নম্বর অনুচ্ছেদে এরকম যে সরকারি চাকরি কর্মচারীরা সর্বদা জনগণের সেবা করবে। আমি কি বলে দিয়েছি, করবে। এরপরে সেকেন্ড এক্সটার্নাল কিন্তু আমাকে ধরেছে, আপনি যে একটু আগে বললেন যে সংবিধানকে আসলেই করার কথা বলা আছে নাকি চেষ্টা করার কথা বলা আছে। আমি বললাম যে স্যার ভুল হয়ে গেছে। সো একটু কিন্তু মানে আমি ভাইবার দিন সকালে যে পড়া পড়ে গেলাম, সেটাই কিন্তু গিয়ে একটা কোয়েশ্চেন আনসার করার ক্ষেত্রে কিন্তু কাজে লেগেছিল। টোটাল কোয়েশ্চেন কয়টা গেল, 10 থেকে 12টা, কারণ একটা কোয়েশ্চেন জাস্ট সকালবেলা পড়ে যাওয়া জিনিস কিন্তু আমি পেলাম। তো প্রিলি পড়াশোনা, আমি বারবার বলছি আপনাদেরকে, প্রিলি পড়াশোনা আপনি প্রিলিতে যতটা লাগবে ইকুয়ালি ভাইভাতেও লাগবে। ওকে, ভাইভাতেও কিন্তু খুব ইম্প্যাক্ট ফেলবে। রিটেনের বেঞ্চমার্কটাও প্রিলি তৈরি করে দেয়। তো রিটেন অনেক বেশি আলাদাভাবে পড়াশোনা করতে হয়, কিন্তু প্রিলি এবং ভাইভা, প্রিলির যে স্ট্রং বেসিক, সেটা অবশ্যই অবশ্যই অনেক বেশি কাজে লাগে। ওকে, এবার আমরা পরের টপিকে চলে যাই, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, সেটা হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল। আই স্ট্যান্ডস ফর আন্তঃসরকার, ইন্টার গভর্নমেন্টাল আন্তঃসরকার প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে পরিবেশ সংস্থা, সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। সেটা দেখেন কি, যে ইউএনইপি যেটা আমরা নাইরোবিতে, যার সদর দপ্তর, ডব্লিউএমও যার সদর দপ্তর হচ্ছে কোথায়, জেনেভাতে, এই দুইটার মিলিত উদ্যোগে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক সর্বোচ্চ সংস্থা হচ্ছে এইটা। আইপিসিসির একটা রিপোর্টের কথা কিন্তু আমরা ক্লাসের শুরুতেই দেখলাম। আচ্ছা, আইপিসিসির সদস্য হতে হলে ইউএনইপি বা ডব্লিউএম এর সদস্য হতে হয়। আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যে আইপিসিসি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল একবার, সেটা 2007 সালে, এবং আইপিসিসি এর প্রথম সভাটা হয়েছিল 1988 সালে। আচ্ছা, এবং এটার গঠনটাও হচ্ছে কবে গঠিত হয়েছিল, 1988। ইনফরমেশনটাও ইম্পর্টেন্ট। তাহলে আইপিসিসি নিয়ে কি জানবো আমরা। আইপিসিসির আই স্ট্যান্ডস ফর ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। ইটস দ্য হাইয়েস্ট অর্গানাইজেশন ফর রিগার্ডিং ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ওয়ার্ল্ড। এটার সদর দপ্তর হচ্ছে জেনেভাতে। এটার প্রতিষ্ঠা 1988 সালে, এবং এটা নোবেল পুরস্কার পায় কবে, 2007 সালে। ওকে, নেক্সট। এরপর হচ্ছে গ্রিনপিস হচ্ছে নেদারল্যান্ড ভিত্তিক একটা পরিবেশবাদী সংস্থা। এটার প্রতিষ্ঠা কিন্তু 1971 সালে। এটা খুব ইজিলি মনে থাকবে, আমাদের মুক্তিযুদ্ধের আহ, যে বছরটাতে। এটা হচ্ছে আন্তর্জাতিক পরিবেশবাদী একটা সংস্থা, সদর দপ্তর আমস্টারডাম, নেদারল্যান্ড। এটা নিয়ে কোশ্চেন অনেক আসতে দেখা যায়। সো
এটা হচ্ছে 1971 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর কি 41টা দেশে গ্রিন পিসের আঞ্চলিক অফিস রয়েছে। এরপর ওয়ার্ল্ড ওয়াচ, এগুলো জাস্ট একটু পড়ে যাবেন। ওয়ার্ল্ড ওয়াচ মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক, গ্রিন পিস অ্যামস্টারডাম ভিত্তিক, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার WWF এটা হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক। আর এটার প্রতিষ্ঠা হচ্ছে 1961। ওয়ার্ল্ড ওয়াচের প্রতিষ্ঠা 1974। এগুলোর প্রতিষ্ঠাকাল খুব একটা ইম্পর্টেন্ট, আমি মার্কিং না করি। আপনার মনে রাখতে হবে এগুলা কোন দেশ ভিত্তিক। ওয়ার্ল্ড ওয়াচ হচ্ছে যুক্তরাষ্ট্রের, গ্রিন পিস নেদারল্যান্ডের, আর WWF হচ্ছে কোথায়, এটা হচ্ছে সুইজারল্যান্ড। এই দেশগুলো ইম্পর্টেন্ট। দেন যুক্তরাজ্য নিয়ে কিন্তু আসলে যুক্তরাজ্য পিছিয়ে নেই, এটা ওয়াটার এইড যেটা সেটাও যুক্তরাজ্য ভিত্তিক। ফান্ড ফর ওয়াইল্ড নেচার এটা আবার হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক। এটা একটু লেস ইম্পর্টেন্ট, এটা মার্কিং না করি। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই মার্কিং করছি। দেন UNFCCC, ইউনাইটেড নেশনস, দিস F stands for Framework Convention on Climate Change. ফ্রেমওয়ার্ক এটা মনে রাখবেন হচ্ছে কনভেনশন, বাকিগুলা মনে থাকে। UN স্ট্যান্ড ফর ইউনাইটেড নেশন, CC থাকলে ক্লাইমেট চেঞ্জ, মাঝখানে মাঝখানে কিন্তু চেঞ্জটা হচ্ছে। ওই যে IPCC দেখালাম, যে IPCC তে CC ক্লাইমেট চেঞ্জ হবে, বাট আই কি আই হচ্ছে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল, P ফর প্যানেল। সিমিলারলি UNFCCC এটা হচ্ছে F ফর ফ্রেমওয়ার্ক, C ফর কনভেনশন। UNFC কি, C কি, একটা পরিবেশ বিষয়ক কনভেনশন। সেটা গৃহীত হয়েছিল, চুক্তিটা গৃহীত হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনেরোতে প্রথম যে ধরিত্রী সম্মেলন, রিও ডি জেনেরোর যে ধরিত্রী সম্মেলন, আহ, সেটা 1992 সালে, খুব ইম্পর্টেন্ট। রিও ডি জেনেরোর ধরিত্রী সম্মেলন সেটাতে গৃহীত হয়েছিল। তবে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা কার্যকর হয়েছিল 1994 সালে। এবং আমরা কবে এটা স্বাক্ষর করেছি? আমরা স্বাক্ষর করেছি কিন্তু 1992 সালেই। আমরা স্বাক্ষর করেছি 1992 সালেই। এটা একটু ভালো, যে যে বছর গৃহীত হয়েছিল আমরা সেটা স্বাক্ষর করেছিলাম সেই বছরই। এবং আমরা রাটিফিকেশন অনুসমর্থন করেছি 1994 সালে, এবং যে সেটা কার্যকর হয়েছিল। আচ্ছা, এটার সদস্য হচ্ছে 98টা। আর ইউএনএফসিসি গৃহীত দুইটা পরিবেশ বিষয়ক চুক্তি হচ্ছে এই যে কিয়োটো প্রোটোকল আছে প্যারিস চুক্তি। আচ্ছা, কিয়োটো প্রোটোকল নিয়ে কিন্তু এই যে একটু আগে বললাম ওজোন স্তর সংক্রান্ত একটা কোশ্চেন এসেছিল না 49তম প্রিলিতে, এটাই কিন্তু সেই ওজোন স্তর সংক্রান্ত আহ, একটা, সরি, ওজোন স্তর সংক্রান্ত মন্ট্রিয়াল প্রোটোকল ছিল। তবে কিয়োটো প্রোটোকল নিয়ে 49তম BCS না, সরি, কিয়োটো প্রোটোকল নিয়ে কোয়েশ্চেন এসেছিল লাস্ট জেনারেল BCS 47তম BCS এ। এটাতে জিজ্ঞেস করেছিল যে কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তুটা কি। কিয়োটো প্রোটোকল হচ্ছে এই গ্রিন হাউস গ্যাস, GHG, গ্রিন হাউস গ্যাস নিঃসরণের সাথে রিলেটেড। প্যারিস চুক্তিতে হচ্ছে আমরা জানি, প্যারিস চুক্তিতে পৃথিবীর গড় তাপমাত্রা একটা নির্দিষ্ট ইয়ার মধ্যে, কার্বন নিঃসরণটা একটা নির্দিষ্ট মাত্রার মধ্যে, এবং বিশ্বের গড় তাপমাত্রা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে রাখার যে কমিটমেন্ট আমরা করেছিলাম সকল বিশ্বের দেশগুলো, অনেক দেশ মিলে প্যারিস চুক্তি, সেটা কিন্তু UNFCCC এর উদ্যোগে গৃহীত হয়েছিল। আচ্ছা, ফ্রাইডে ফর ফিউচার, ফ্রাইডে ফর ফিউচার, এই ফ্রাইডে ফর ফিউচার নিয়ে কিন্তু কোয়েশ্চেন এসেছিল 46তম BCS। এইটার এইটার উদ্যোক্তাকে আমাকে বলেন একজন। ফ্রাইডে ফর ফিউচার, এটার উদ্যোক্তাকে নিবেদিত গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ। উনি কোন দেশের নাগরিক? সুইডেন। সুইডেন, ইয়েস, সুইডেন। সুইডেনের সাথে আমি আবার সম্পর্ক কোয়েশ্চেন করি। সুইডেনের সাথে কানেক্টেড একজন ফুটবলারের নাম বলবেন এবং একজন বিখ্যাত ব্যক্তির নাম বলবেন, তিনি কিনা। জলাতান ইব্রাহিমোভিচ। আর অ্যাওয়ার্ডের সাথে কানেক্টেড কে, পুরস্কারের সাথে কানেক্টেড কে? নোবেল, এডওয়ার্ড নোবেল, আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল। ওকে, ইয়েস। সুইডেনের কথা আসলে এগুলো বলবো। আচ্ছা, সুইডেনের মুদ্রার নাম কি? ক্রোনা, সুইডিশ ক্রোনা। সুইডিশ ক্রোনা। ওকে, একটা কোশ্চেন করলে ভাইয়া আবার 4-5টা কোশ্চেন জিজ্ঞেস করে ফেলে, তো এটা একটা রিস্ক, তাই না? আচ্ছা, ইনফরমেশন নিয়ে এরকম, Just একটা ওয়ার্ড নেন, একটা ওয়ার্ড নিয়ে ওই ওয়ার্ডটা নিয়ে আপনি কত কিছু জানেন। যখন আপনি দেখবেন যে 4-5টা 6টা জিনিস বলতে পারছেন, তখন আপনি বুঝবেন যে আপনার জ্ঞানের পরিধিটা আপনি যথেষ্ট এক্সপ্লেন করতে পেরেছেন, যেটা দিয়ে একটা বিশেষ ফিল্ড ট্র্যাক করা কোনো বিষয় না। আচ্ছা, স্যামরনের সূত্রপাত কবে? 2018 সালে। উনি কিন্তু বেশ রিলেভেন্ট হয়েছিলেন ফিলিস্তিনিদের জন্য, যে ওই যে ফ্রিডম ফ্লোটিলা, সেটাতে কিন্তু ওনার একটা অ্যাক্টিভ অংশগ্রহণ ছিল। আচ্ছা, এটা হচ্ছে স্কুল শিক্ষার্থীদের একটা আহ, শুরুটা স্কুল শিক্ষার্থী আন্দোলন থেকেই
বাট একটা বিশ্বব্যাপী আন্দোলনে পরিণত হয়েছে। আচ্ছা, পরিবেশ বিষয়ক সম্মেলন সেটা হচ্ছে সুইডেন স্টকহোমে ওই যে ইউএনইপির যে ইউএনইপি যে সম্মেলন গঠিত হয়েছিল সেটা কিন্তু নাইরোবিতে হচ্ছে এটা অনুষ্ঠিত হয়নি, পরিবেশ বিষয়ক সম্মেলনটা সেটা হচ্ছিল কিন্তু সুইডেনে কিন্তু। আচ্ছা, এরপরে 1992 সালে 3 থেকে 14 জুন পরিবেশ উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন হয়েছিল, যাকে আমরা ধরিত্রী সম্মেলন নামে পরিচিত, 1992। ওকে, দেন আমরা চাই হচ্ছে জলবায়ু পরিবর্তন বিষয়ক যে কনভেনশন আমরা বললাম, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটা আমরা পড়েছি। এরপর কিছু সম্মেলন দেখি আমরা। সম্মেলন হচ্ছে এই 1972-এর যে মানব পরিবেশ সম্মেলন সেটা আমরা দেখলাম, যার যে সম্মেলনে কি করা হয়েছিল, ইউএনইপি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর ধরিত্রী সম্মেলন 1992 সালে রিও ডি জেনেইরো, ব্রাজিলে। দেন দেখেন রিও সম্মেলনের পরে কিন্তু ধরিত্রী সম্মেলনের পরে ওটা এত বেশি ইম্পর্টেন্ট ছিল, পরের যে পরিবেশ সম্মেলন গুলা দেখেন 97 সালে 5 বছর পরে সেটা নাম ছিল রিও+5, সেটা পরিবেশ বিশেষ সম্মেলন। দেন রিও বা ধরিত্রী, সরি এটা হচ্ছে ধরিত্রী হতো, রিও+10 সেটা হচ্ছে টেকসই উন্নয়ন সম্মেলন। কোথায়? সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকাতে। অবশ্যই রিও+10 মানে কি, 92-এর সাথে 10 যোগ করলে 2002। রিও+20 জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলন, এটা বেশ ভালোভাবে মনে রাখবেন। সেটা হয়েছিল রিও+20 কিন্তু আবার রিও ডি জেনেইরোতে হয়েছিল 2012 সাল। আচ্ছা, এরপর আমরা যাই ধরিত্রী সম্মেলনের কথা। ধরিত্রী সম্মেলন আমরা ওই রিও ডি জেনেরিওর যে সম্মেলন সেটার কথা একটু এখানে ডিটেলস ভাবে আছে, এটা আমরা মোটামুটি করে ফেলেছি। দেন রিও সম্মেলনটাতে কি করেছিল, এজেন্ডা 21 গৃহীত হয়েছিল। দেন রিও ধরিত্রী সম্মেলন যেটা 1992 সালের অংশ নিয়ে দেশ ছিল 178টা। আর এরপর ধরিত্রী দিবস হচ্ছে 2022 এপ্রিল। এটা ধরিত্রী দিবসের আলোচনা আমরা করে এসেছি 1969 সালে একটা তেল নিঃসরণের ঘটনা থেকে ধরিত্রী সম্মেলনের আয়োজনের, ধরিত্রী সম্মেলন অনুষ্ঠানের ইয়েটা শুরু, এবং প্রথমবারের মতো 1970 সালে এটা পালিত হয়েছিল। আচ্ছা, আর জাতিসংঘ রেকগনিশনটা পাওয়া গেছে 2009 সালে। আচ্ছা, এরপরে ওকে, রিও+10 রিও+20 নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। এবার আমরা আসি হচ্ছে কনফারেন্স অফ পার্টিস বা কপ নিয়ে, যেটা কিনা জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন। এই কোশ্চেনটা কিন্তু 46তম বিসিএসসি কিন্তু আসলে এসেছিল, যদিও খুবই ইজি একটা কোশ্চেন, যে COP28 তখন রিলেভেন্ট ছিল। COP28 হচ্ছে কি সম্পর্কিত, খুব ইজি আনসার ছিল, এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত। তবে কপ যেহেতু প্রত্যেক বছরই কপ ডিফারেন্ট ডিফারেন্ট সিটিতে অনুষ্ঠিত হয়, এবার কিন্তু দেখেন COP30-কে এত বেশি ইম্পর্টেন্স পেয়েছে দিচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে COP30 থেকে কিন্তু একটা এম্পিরিক্যাল ছিল, 15 মার্কের একটা কোয়েশ্চেন কিন্তু ছিল, খুবই আনপ্রেসিডেন্টেড। একটা সিঙ্গেল ঘটনার একটা ইভেন্ট নিয়ে যত বড় একটা কোয়েশ্চেন করে ফেলবে কিন্তু চিন্তা করা যায়নি। আমাকে একজন একটু বলে হেল্প করবেন যে COP30 সেটা ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল, এটা আমি জানি, আমাকে একটু বলেন ব্রাজিলের কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল। COP30 নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলের কোন শহরে? এনিবডি? ব্রাজিলের বেলেম শহরে COP30। খুব ভালো ভালো মনে রাখবেন। আচ্ছা, কবের ফুল ফর্ম কনফারেন্স অফ পার্টিস কবে থেকে অনুষ্ঠিত হচ্ছে? 1995 সালে। কপের সাথে রিলেশন আমরা COP15 COP16 পড়লাম, আমাকে একটু একজন মনে করান COP15 COP16 কেন ইম্পর্টেন্ট, কিসের সাথে কানেক্টেড? কিসের সাথে কানেক্টেড COP15 COP16? কিসের ডিসিশন নেওয়া হয়েছিল COP15-এ, এবং COP16-এ সেটা বাস্তবায়ন করা হয়েছিল? উম, জাকিয়া, আপনি বলেন COP15 COP16 এর সাথে কি কানেক্টেড? এর সাথে কিন্তু গ্রিন ক্লাইমেট ফান্ড কানেক্টেড। গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়েছিল COP15-এ জার্মানিতে, আর মেক্সিকোতে কানকুন কপে সেটা কিন্তু কি করা হয়েছিল, প্রতিষ্ঠা করা হয়েছিল গ্রিন ক্লাইমেট ফান্ড। ওকে, কপের কথা 1995-এ শুরু হয়েছিল বার্লিনে, যা শুরু, এবং লাস্টে কপ সেটা হয়েছিল বেলেম, ব্রাজিল। আচ্ছা, এরপর COP28 এর কথা আসলে একটু আমরা একটু আলোচনা করব, কারণ হচ্ছে COP28-এ একটা বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া ছিল,
যে লস এন্ড ড্যামেজ ফান্ড, সেটা হচ্ছে পুনর্গঠন আর কি, লস এন্ড ড্যামেজ ফান্ড। ওকে, এরপরে আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরিবেশ সংক্রান্ত। এই আলোচনাটা হচ্ছে আমাদের বিগেস্ট আলোচনা এখানকার। এই পরিবেশ সংক্রান্ত যে চুক্তি, এই চুক্তিগুলো আলোচনা করেই কিন্তু আমাদের ক্লাসটা আজকে শেষ হবে, এবং এটা কিন্তু বেশ একটু লম্বা আছে। প্লিজ বেয়ার উইথ মি। এই টেবিলটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছর প্রত্যেক বিসিএসসি এই যে বিভিন্ন কনভেনশন প্রোটোকল যে গৃহীত হয়, কোনটা কোন বিষয় গৃহীত হয়, সেটা থেকে কিন্তু কোয়েশ্চেন এসে থাকে। সো আসি আমরা ভিয়েনা কনভেনশন। ভিয়েনা কনভেনশন হচ্ছে ভিয়েনা এবং মন্ট্রিল দুইটাই দুইটাই কি নিয়ে, আচ্ছা এই কনভেনশনগুলোর ব্যাপারে আমরা কি কি জানবো, কনভেনশন বা প্রোটোকলগুলোর ব্যাপারে আমরা জানবো যেটা কোন বিষয়। দ্যাটস দ্য ফার্স্ট থিং। কবে স্বাক্ষরিত হয়েছিল, কবে কার্যকর হয়েছিল, ওকে, স্বাক্ষরের সাল, কার্যকরের সাল, ওকে। সাথে সাথে আর কি হচ্ছে, এইটা বাংলাদেশ কবে সেটা স্বাক্ষর করেছে, আর বাংলাদেশ কবে সেটাকে অনুসমর্থন বা কার্যকর করেছে, ওকে। এই ইনফরমেশন গুলো হচ্ছে মোস্টলি আমরা জানবো। আচ্ছা, এরপর সাথে সাথে হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট, এই চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করেছে এটা আমরা জানবো। ভিয়েনা কনভেনশন দিয়ে শুরু করি। ভিয়েনা কনভেনশনের বিষয় কি, বিষয় হচ্ছে ওজোন স্তরের সুরক্ষা। এটা গৃহীত হয় কবে, 1985-এ। কার্যকর হয় কবে, 1988-এ। 85, 88 গেল। বাংলাদেশ কবে অনুমোদন করেছে, অনুমোদন করেছে হচ্ছে তার পরে 1990। এই ফুল নেমটা হচ্ছে আপনাদের জানার জন্য দিয়েছি, ইউজুয়ালি এক্সামে আসবে না। আচ্ছা, এরপরে আসি মন্ট্রিল প্রোটোকলে। এইটাও ওজোন স্তরের সাথে কানেক্টেড, যেটা কিনা হচ্ছে 49 বিসিএস এসেছিল। 49 বিসিএস এখানে কিন্তু কোশ্চেন হয়েছে। ওজোন স্তর ক্ষয়কারী গ্যাস নিঃসরণ নিয়ন্ত্রক যে আন্তর্জাতিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছে, 1987। কবে কার্যকর হয়েছে, 1989। এরপরে এই মন্ট্রিল প্রোটোকলের কিন্তু কয়েকবার সংশোধন হয়েছে, ওকে। মন্ট্রিল প্রোটোকলের কয়েকবার সংশোধন হয়েছে। এই সংশোধন কতবার হয়েছিল, মানে 1989 তো কার্যকর হয়েছে তাই না, এরপরে কতবার সংশোধন হয়েছে সেটা থেকে কিন্তু 35তম বিসিএস পিরিয়ডে একটা কোশ্চেন এসেছিল। কোশ্চেন ওয়াজ 1989 সাল থেকে মন্ট্রিল প্রোটোকল কতবার সংশোধন করা হয়েছে, দ্য আনসার ওয়াজ 5বার। আচ্ছা, সর্বশেষ সংশোধনী সেটা হচ্ছে 2016 সালে। আচ্ছা, এরপরে বাংলাদেশের কথা বলছিলাম। এই যে বিষয় কি, ওজোন স্তর সুরক্ষা স্বাক্ষর করেছে বা গৃহীত হয়েছিল কবে, 1987। কার্যকর হয়েছে কবে, 1989। বাংলাদেশ কবে স্বাক্ষর করেছে বা অনুমোদন করেছে, 1990। আচ্ছা, গেল। এবার আমরা চলে যাই মন্ট্রিল প্রোটোকলের পরে কিয়োটো প্রোটোকল। যে কিয়োটো প্রোটোকল থেকে 46তম বিসিএস এ আই থিংক কোশ্চেন এসেছিল, কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু নিয়ে এসেছিল। দ্যাট ওয়াজ 46 বিসিএস এর কোশ্চেন। ইরান গ্যাসের জন্য একটা বহুরাষ্ট্র আন্তর্জাতিক চুক্তি কবে গৃহীত হয়েছে, এই সালটাও কিন্তু অনেক বেশি আসে, অনেক অনেক বেশি আসে। ফার্স্ট অফ অল এই যে কিয়োটো, এটা কিন্তু জাপানের একটা শহর। এইটা 1997-এ কিন্তু কবে, আবারও কিন্তু এখানে কপ কানেক্টেড, কপ 3-তে এটা প্রথম গৃহীত হয়েছিল। 1997 সালে গৃহীত হলেও এটা কিন্তু কার্যকর হয়েছিল 2005 সালে। আচ্ছা, মূল লক্ষ্য কি, মূল লক্ষ্য ছিল যে ওই যে 1997 সালে কার্যকর হয়েছে 2005, এর পরের সময়টাতে মানে পরের 7 বছরের মধ্যে 2008 থেকে 12-এর মধ্যে যারা চুক্তিবদ্ধ ছিল তাদের যেন গ্রিন হাউস গ্যাস নির্গমন মানে 1990 সালের দিকে যখন তারা যা করতো সেটা থেকে যেন 5.2% কমানো, ওকে। তো এখন এটার প্রথম পর্যায়ে সমাপ্তিটা হয়েছিল 2012 সালে। এই যে দেখেন 2008 থেকে 12, দেন 2012 সালে চুক্তিটা সমাপ্তি হওয়ার পরে দোহা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। যেটাকে এই যে দোহা অ্যামেন্ডমেন্ট কিসের সাথে কানেক্টেড, যদি কোশ্চেন আসে, দোহা অ্যামেন্ডমেন্ট হচ্ছে এই কিয়োটো প্রোটোকলের সাথে কানেক্টেড, যেটা কিনা গৃহীত হয়েছিল 2012 সালে। আচ্ছা, গেল কিয়োটো প্রোটোকল। এবং এরপর দ্বিতীয় পর্যায়ের লক্ষ্য আছে, আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা পড়বো হচ্ছে বাকি যে কনভেনশন প্রোটোকল গুলো, বাসেল কনভেনশন, সেটা হচ্ছে বিপজ্জনক বর্জ্য, সেটা আন্তঃসীমান্ত বা ইন্টারন্যাশনাল ওয়াটার বডিজ এর মধ্য দিয়ে একটা দেশের বিপজ্জনক বর্জ্য অন্য দেশে চলে যাবে। এটা কিন্তু কি একটা দেশের জন্য তো অ্যাকসেপ্টেবল না, তাই না। এটা কিনা কেন অন্য দেশের যেহেতু ওয়েলবিং এর সাথে কানেক্টেড,
আছে এটা সার্বভৌমত্বের প্রতি বা হচ্ছে ওয়েলবিং এর প্রতি একটা বড় হুমকি। So, এই যে বিপজ্জনক বর্জ্য এটা দেশের সীমান্তের বাইরে যে চলাচল এদের যে নিয়ন্ত্রণ বিষয়ক কিন্তু বাসেল কনভেনশনটা গৃহীত হয়েছিল 1989 সালে, but কার্যকর হয়েছিল 1992 সালে। আচ্ছা, 1989 এর সাথে যখন এরকম সাল দেখবেন এবং পরিচিত লাগবে, আপনি একটু রিকল করবেন, বলবেন কি যে 1989 সালের সাথে কি কানেক্টেড? 1989 সাথে কিন্তু মন্ট্রিল প্রোটোকল কার্যকর হওয়া কানেক্টেড। বাসেল কনভেনশন 1989 সালে গৃহীত হয়েছিল, মন্ট্রিল প্রোটোকল কিন্তু 1989 সালে কার্যকর হয়ে গিয়েছিল। এরপর আবার আসেন, বাসেল কনভেনশন কার্যকর হয়েছিল 1992 সালে। আর ধরিত্রী সম্মেলন, রিও ডি জেনেরোতে, সেটাও কিন্তু অনুষ্ঠিত হয়েছিল 1992 সালে। ওকে, এবার আসি বাংলাদেশের কথা। বাংলাদেশ ঠিক তার পরের বছরই 1993 সালে বাসেল কনভেনশন অনুমোদন করে। আচ্ছা, এরপর আসি কার্টাগেনা প্রোটোকল, বেশ ইম্পর্টেন্ট, জৈব নিরাপত্তা। কার্টাগেনা প্রোটোকল কিসের সাথে কানেক্টেড? এটা হচ্ছে জৈব নিরাপত্তার সাথে কানেক্টেড, এবং এইটা কিন্তু এটার বিষয়বস্তু 35তম বিসিএস এসেছিল। 35তম বিসিএস এসেছিল কার্টাগেনা প্রোটোকল। এটার বিষয়বস্তু কি? আনসারটা ছিল জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। এক্স্যাক্টলি এইটাই অপশনে ছিল। আচ্ছা, কার্টাগেনা কোন দেশের শহর? সে হচ্ছে কানাডার শহর। কবে স্বাক্ষরিত হয়েছে? 2000 সালে। ওকে, কার্টাগেনা প্রোটোকল আর কিয়োটো প্রোটোকলের মধ্যে আমার অনেক ঝামেলা লাগতো, কারণ কি দুইটাই হচ্ছে খুব কাছাকাছি। কিয়োটো প্রোটোকল 1997, কার্টাগেনা প্রোটোকল হচ্ছে 2000। আমি খালি হচ্ছে এই দুইটার মধ্যে সুইচ করে ফেলতাম আর কি। সো কার্টাগেনা প্রোটোকল, আবার কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জৈব নিরাপত্তার সাথে, আর কিয়োটো প্রোটোকল গ্রিন হাউস গ্যাসের সাথে। ওকে, সো কাছাকাছি কিন্তু। বাংলাদেশ এটা রাটিফিকেশন কবে করেছে? আচ্ছা, কার্টাগেনা প্রোটোকল কিন্তু 3 বছর পরে 2003 সালে কার্যকর হয়েছে, আর বাংলাদেশ রাটিফিকেশন করেছে 2004 সালে। আচ্ছা, এরপর আসি আমরা জীববৈচিত্র্য কনভেনশন। জীববৈচিত্র্য কনভেনশন হচ্ছে কি, এটাও কিন্তু স্বাক্ষরিত হয়েছিল ওই থৈতি সম্মেলনের মধ্যেই 5 জুন 1900। থৈতি সম্মেলন 3 জুন থেকে শুরু হয়েছিল, 5 জুনে জীববৈচিত্র্য কনভেনশন স্বাক্ষর হয়েছিল। এটা কিন্তু কার্যকর হয়েছে ঠিক পরের বছর, আর বাংলাদেশ স্বাক্ষর করেছিল ওই যে থৈতি সম্মেলনের মধ্যেই কিন্তু, এবং সেটা অনুমোদন করেছিল 1993 সালে। তাহলে একটু আমরা যদি দেখি এটা স্বাক্ষর, মানে এটা অ্যাজ এ হোল স্বাক্ষর করেছিল 1992 সালে, বাংলাদেশ স্বাক্ষর করেছিল 1992 সালে। এটা কার্যকর হয়েছিল 1993 সালে, কিন্তু বাংলাদেশ কার্যকর করেছিল, অনুমোদন করেছিল তার 1 বছর পরে। সো 1992 হচ্ছে দুইবার, 1992, 1992 ভারত স্বাক্ষর, বাংলাদেশের স্বাক্ষর। আচ্ছা, এটা কার্যকর হলো কবে? 1993। এটা কার্যকর। আর 1993 সালে এসে বাংলাদেশ এটাকে কি করলো? রেটিফিকেশন করলো। তো এখন এই ইনফরমেশনগুলো, অনেক ইনফরমেশন দেখাচ্ছি কেন ইম্পর্টেন্ট, কারণ ভাই এখান থেকে কোশ্চেন চলে আসতে পারে। বাংলাদেশ কোনটা কবে সাইন করেছে, বাংলাদেশ কবে সদস্যপদ পেয়েছে, এগুলা কিন্তু অনেক বেশি কোশ্চেন আসে এখান থেকে। সো অ্যাজ মাচ বা অ্যাজ মেনি ইনফরমেশন অ্যাজ পসিবল আমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা, রামসার কনভেনশনের কথা আসি। রামসার হচ্ছে ইরানের একটা শহর। ইরানের রামসার, এই 1971 সালে এটা স্বাক্ষরিত হয়েছিল, এবং 1975 সালে কার্যকর হয়েছিল। আমাকে একজন একটু বলবেন, 1971 সালে আরেকটা পরিবেশবাদী সংস্থা যাত্রা শুরু করেছিল, ওটার নাম কি? একটু আগে আমি বলেছি, গ্রিন পিস, 1971। গ্রিন পিস। গ্রিন পিস কোন কোন দেশ ভিত্তিক সংস্থা? নেদারল্যান্ড। নেদারল্যান্ড। এই গ্রিন পিস কবে যাত্রা শুরু করেছিল? 1971 সালে। এটা কিন্তু 37তম বিসিএস এসেছিল। গ্রিন পিস কবে যাত্রা শুরু করেছিল? আচ্ছা, ওকে, এবার আমরা আসি এই রামসার। রামসার কি কনভেনশন কি নিয়ে কাজ করে? এটা হচ্ছে জলাভূমি নিয়ে কাজ করে। বেসিক্যালি মোস্টলি জলাভূমি ও জৈব পরিবেশ রক্ষা নিমিত্ত আঞ্চলিক প্রতিষ্ঠা। রামসার সাইট আছে, কিন্তু রামসার সাইট এই পর্যন্ত দুইটা আমাদের আছে। একটা হচ্ছে সুন্দরবন, খুবই 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 ইম্পর্টেন্ট। প্রথম রামসার সাইট হচ্ছে সুন্দরবন, দ্বিতীয় রামসার সাইট হচ্ছে টাঙ্গুয়ার হাওর। সুন্দরবন কত সালে? 1992 সালে, এবং টাঙ্গুয়ার হাওর 2000 সালে। তো বর্তমানে প্রস্তাবনা দেওয়া হয়েছে হাকালুকি হাওরকেও যেন রামসার সাইট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। ঠিক, এই যে ডেটটার কথা বললাম, প্লিজ 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 এটা মনে রাখবেন। সুন্দরবনকে কবে রামসার সাইট ঘোষণা করেছিল? 1982। ওকে, এবার আমরা চাই আন্তর্জাতিক নদী আইনে, কনভেনশন অফ দ্য ল অফ নন নেভিগেশনাল ইউজেস অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস, যেটার কথা কিনা আমরা এখন ভারতের সাথে নদীর আন্তর্জাতিক নদীর পানি বন্টনের কথা আসে, আমরা কিন্তু এই নদীর এই আইনটার এই কনভেনশনটার রেফারেন্স দিই কিন্তু। এটা নিয়ে গৃহীত হয়েছিল 1997 সালে। অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট।
এই যে কনভেনশন অফ দ্য নেভিগেশন ইউজ অফ ইন্টারন্যাশনাল ওয়াটার কোর্সেস 1997 সালে গৃহীত হয়েছিল, কার্যকর হয়েছিল 2014 সালে। আচ্ছা, তো এইটার যে আর্টিকেল 5 আসলে আমাদের জন্য রিলেভেন্ট, যে আন্তর্জাতিক নদীর উপকূলবর্তী দেশগুলো ন্যায় বিচারের ভিত্তিতে পানি সম্পদ ব্যবহার করবে, যেটা কিনা আসলে আমরা দেখতে পাচ্ছি না। আন্তর্জাতিক যে নদীগুলো আছে, তিস্তা নদী, তারপর হচ্ছে গঙ্গা নদী, এটা তাদের ওয়াটার শেয়ারিং এর ক্ষেত্রে কিন্তু ন্যায্যতা বা ন্যায় বিচার কিন্তু নিশ্চিত করা হচ্ছে না। সো এই আর্টিকেল 5 আমাকে একটু বলেন তো, যে কোন আরেকটা সনদ আছে যেটার আর্টিকেল 5 আমাদের জন্য ইম্পর্টেন্ট? দেখি, আমার একটা সনদ যেটাকে নিরাপত্তার সাথে, সামরিক নিরাপত্তার সাথে কানেক্টেড, আর্টিকেল 5 কোন সংস্থার বা কোন জোটের আর্টিকেল 5 আমাদের জন্য? ন্যাটোর। ন্যাটো, ইয়েস, যৌথ নিরাপত্তা, আর্টিকেল 5। ওকে, হচ্ছে আনক্লস 1992 সালের আইন। এই 1992 অবশ্যই বেশি ইম্পর্টেন্ট। ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, ল অফ দ্য সি, ল অফ দ্য সি, আনক্লসের ফুল ফর্ম কিন্তু এসে থাকে। এটা স্বাক্ষরিত হয়েছিল 1992, এটা 1992 সরি 82, কার্যকর হয়েছিল 1994। এইটাতেই কিন্তু হচ্ছে ওই যে আমরা রাজনৈতিক সমুদ্র সীমা, তারপর হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং মহীসোপান, এগুলোর কথা কিন্তু বলা আছে। রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে ভূগোলের ক্ষেত্রে আমরা বেশি পড়ে থাকি 12 নটিক্যাল মাইল। দেন এক্সক্লুসিভ ইকোনমিক জোন 200 নটিক্যাল মাইল। মহীসোপান 300, কন্টিনেন্টালে 350 নটিক্যাল মাইল। 12, 200, 350। কোন আইনে বলা আছে? আনক্লস, ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি, 1982। এবং এই আনক্লসের ব্যবহার করে এই চুক্তির অধীনেই কিন্তু আমরা কি করেছি? আমরা হচ্ছে মিয়ানমারের সাথে সমুদ্র সীমা জয়লাভ করেছি। আচ্ছা, বাংলাদেশের মহীশূরটা হচ্ছে 354 নটিক্যাল মাইল। প্যারিস চুক্তি, প্যারিস চুক্তির কথা, প্যারিস চুক্তি কবে স্বাক্ষরিত ছিল? হচ্ছে 2015 সালে, মানে পরিবেশ সংক্রান্ত যে প্যারিস চুক্তিটা, অন্য প্যারিস চুক্তির ভিতরে আছে। আচ্ছা, কবে? 2015 সালের 12 ডিসেম্বর ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, এটার আওতায় কনভেনশন যে সকল সদস্য, 95টা দেশ, তাদের ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছিল। আচ্ছা, এটা কিন্তু গৃহীত হওয়াটা ওই সময় চুক্তি স্বাক্ষরিত ডিফারেন্ট টাইম। 22 এপ্রিল একটা, কার্যকর হচ্ছে 4 নভেম্বর 2016। এটার মূল লক্ষ্য কি ছিল? এটা ছিল যে প্রি ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এরার চাইতে, এরাতে যত টেম্পারেচার ছিল, গড় তাপমাত্রা 2100 সাল পর্যন্ত যেন সেই গড় উষ্ণতা সেখান থেকে 2 +2 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল এরাতে যত টেম্পারেচার ছিল, তার তুলনায় যেন আমাদের পৃথিবীর গড় তাপমাত্রা 2100 সালের মধ্যে 2 ডিগ্রি সেলসিয়াসের চাইতে বেশি যেন না হয়ে যায়। সেটা করার জন্য কি করা লাগতো? কার্বন নিঃসরণ কমানো লাগতো। আচ্ছা, এই চুক্তিটার ব্যাপারে কিন্তু যুক্তরাষ্ট্রের অনেক ড্রামা আছে। এই ড্রামাটিকটা এখানে বলা। দেখেন, প্রথমত ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যখন প্রেসিডেন্টশিপ গ্রহণ করেছিলেন 1 জুন 2017 সালে, তিনি ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাবে, মানে শিল্পগুলোকে ইন্ডোর্স করার জন্য। এরপর যখন জো বাইডেন ক্ষমতায় আসেন, তিনি কিন্তু 2021 সালে যুক্তরাষ্ট্রকে আবার পুনরায় প্যারিস চুক্তি ফেরত নিয়ে যান। ড্রামার তো শেষ নেই। ট্রাম্প আবার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে হচ্ছে আবার উনি কিন্তু অলরেডি এটা সাইন করে দিয়েছে যে 27 জানুয়ারি 2026-এর পরে কিন্তু যুক্তরাষ্ট্র আর প্যারিস এগ্রিমেন্টে থাকবে না। সো এই ডেটটা কিন্তু ইম্পর্টেন্ট, 27 জানুয়ারি চলে আসছে। আপনাদের এক্সাম কবে? 30 জানুয়ারি। এটা হচ্ছে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে 27 জানুয়ারি। সো ভাই একটু ভালো করে হচ্ছে এই ডেটটা মনে রাখিয়ে। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের নদীর, আন্তর্জাতিক নদী আইন নিয়ে কথা বললাম। তার সাথে সাথে কি আছে, বাংলাদেশ আর ভারতের মধ্যে পানি বন্টন ইস্যু নিয়ে একটা আমরা কথা বললাম। তো এখানে একটু আপনাদেরকে রিক্যাপ দিয়ে দিই। যৌথ নদী কমিশন, জয়েন্ট রিভার কমিশন গঠিত হয়েছিল 1972 সালে। বাংলাদেশের ভারতের মধ্যে যে আন্তঃসীমান্ত নদীগুলো আছে, সেগুলোর পানি বন্টন যেন আসলেই ন্যায় বিচারের ভিত্তিতে নিশ্চিত করা যায়, সেটা লক্ষ্যে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ ভারতের আন্তঃসীমান্ত নদী হচ্ছে 16 থেকে 54টা বা 55টা। তো আমরা জয়েন্ট রিভার কমিশনের তথ্য মতে 54টা, সেগুলো নিয়েই কাজ করে। দেন তিস্তা নদীর ইস্যুতে
একটা সমঝোতা স্মারক 1983 সালে হয়েছিল। তো ওইখানে বলা ছিল যে 39% ভারতের জন্য, 36% বাংলাদেশের জন্য, আর বাকি 25% হচ্ছে কি ন্যাভিগেশনের জন্য থাকবে। এটা 1983 ড্রাফট ছিল। তবে সেটা কিনা আলটিমেটলি 2011 সালে কিন্তু অলমোস্ট আমরা একটা চুক্তির ধারণাতে ছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধের কারণে কিন্তু সেই চুক্তিটা কিন্তু আলটিমেটলি হয়নি। তিস্তা চুক্তি কিন্তু হয়নি। এবং আপনারা জেনে থাকবেন যে 35তম বিশেষ লিখিতে কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল যে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশ ভারতের মধ্যে কি কি ঘটনা ঘটেছে। সেদিন 10 মার্চ ছিল। এবং আরেকটা 10 মার্কের আরেকটা ব্যাপার ছিল, তিস্তা তিস্তা চুক্তিটা না হলে কি ইম্প্যাক্ট হবে। তো এই যে তিস্তা চুক্তি নিয়ে যে ঘটনাগুলো 1983, 2011, হ্যাঁ, তো এগুলো নিয়ে কিন্তু আমি মানে এই যে 10 মার্কের এই আনসারটা কিন্তু আমি ঠিকভাবে করতে পারিনি, কারণ আমার হচ্ছে এই রিলেটেড প্রিলি পড়াশোনাতে ঘাটতি ছিল। ওকে দেখেছেন, প্রিলিতে একটু ঘাটতি আমাকে 10 মার্কে লস করিয়ে দিয়েছিল। তো আমার রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা আমার কনসার্নের জায়গা ছিল যে আমি 100 বাংলাদেশ অ্যাফেয়ার্সে একটা 20 মার্কের কোয়েশ্চেন এবং হচ্ছে তিস্তা নদীর যে 10 মার্কের কোয়েশ্চেন, 30 মার্ক কিন্তু প্রপারলি আমি লিখতে পারিনি। ওকে, 200 মার্কে 200 মার্ক কিন্তু আমার কনভিন্সিং ছিল না। ওকে, দেন একটা বাংলাদেশ। প্রশ্ন করি ভাই, বলেন। মানে এই প্রসঙ্গে না, ওই যে লিখিত প্রসঙ্গে, লিখিত বলেন। পড়াগুলো কোত্থেকে পড়েন বা পড়ছিলেন? লিখিত মানে পড়ার জন্য প্রিলির যে প্রিপারেশন, এই বইগুলাই নাকি অন্য? প্রিলির বইগুলা কিন্তু বেস, মানে প্লিজ আমি যে ইনফরমেশন গুলো পড়েছি, লিখিত যে চ্যাপ্টার গুলা, লিখিতের পরিবেশের চ্যাপ্টার আছে, লিখিততে জনগণনার চ্যাপ্টার আছে। তো লিখিতের বইটা পড়ার জন্য আগে কিন্তু আমি প্রিলি বইটা রিভিশন দিয়েছি যে এই ইনফরমেশন আছে। দেন ওইটার উপর বেস করে হচ্ছে রিটেনের পড়াশোনা। রিটেনের বইয়ের জন্য আমি এক এক বিশেষ এক এক বই পড়েছিলাম। তবে মানে আমি দেখতাম যে 45th যখন প্রিপারেশন নিয়েছি, আমি শুরুতে হচ্ছে ইউনিকের বইটা নিলাম। ইউনিকের বইটা নিয়ে ইউনিকের মধ্যে যে আইডিয়াটা ওরা লিখে খুবই সুন্দর, যে কোনো একটা টপিক নিয়ে অনেক বিস্তর আলোচনা করে, যার ফলে কি হয় ওই টপিকটা আপনি যদি ওইখান থেকে পড়েন যে কোনো কোয়েশ্চেন আনসার আসলে আনসার করতে পারেন। কিন্তু আমার স্টাইলের সাথে এটা মিল ছিল না। আমার দরকার ছিল হচ্ছে এক্সাক্ট কোয়েশ্চেন এক্সাক্ট আনসার। তো দেখলাম যে ওই শিকরের বাংলাদেশ অ্যাফেয়ার্স এর যে বইটা, ওইটার মধ্যে ঠিক ওরকম করে দেয়া কোয়েশ্চেন আনসার দেয়া, এবং সাথে সাথে হচ্ছে অনেক বেশি নিউজ পেপারের রেফারেন্সও দেয়া। খুব ভালো লেগেছিল এবং আমি ওইটা বেস করে পড়াশোনা করেছিলাম। এবং শিকরের প্রতি আমার ধন্যবাদের আসলে কোনো শেষ নাই, কারণ খুবই একটা আনকমন একটা 20 মার্কের কোয়েশ্চেন হচ্ছে আমি শিকরের বই থেকে ডিরেক্টলি কমন পেয়েছিলাম, যেটা কিন্তু এখন আর হয় না এটা, কারণ রিজনের প্যাটার্নটা কিন্তু একটা চেঞ্জ হয়েছে। তবে আমি একটু বলে রাখি, ইকোলজিক্যালি ক্রিটিক্যাল যে এরিয়া নিয়ে 20 মার্কের কোয়েশ্চেন 37তম বিসিএস লিখিততে এসেছে, এই প্রশ্নটা পড়ার কথা আমি যাদের সাথে প্রিপারেশন নিয়েছি, আমার বাসা যারা ছিল তাদেরকে ইসিএ পড়ার কথা কিন্তু আমি 45তম বিসিএস লিখিততে বলেছিলাম, এবং আমি খুব ভালো করে ইসিএ সম্পর্কে পড়ে গিয়েছিলাম। কিন্তু 45তম বিসিএস তো আসেনি, এসেছে 37তম বিসিএস কোয়েশ্চেন দেখে আমি খুব মজা পেয়েছি যে আসলে মানে পড়ার মানে যে ইসিএ নিয়ে প্রিলিতেই কিন্তু আপনি এটা বেশি করে পড়ার কথা। দেন রিটেনে তো হচ্ছে একটা ডিপ, মানে হচ্ছে ডিপ পড়ার কথা আর কি। মানে প্রিলিতে এমন অনেক কিছু হবে, প্রিলিতে আপনি করেছেন সেই আলোচনা দিয়ে বা সেই জ্ঞান দিয়ে আপনি রিটেনে একটা 10 বা 20 মার্কের কোয়েশ্চেন আনসার করে ফেলছেন। তবে হ্যাঁ, প্রিলির বইগুলাই কিন্তু আপনার বেস তৈরি করে দেয় আপনি অনওয়ার্ডস কতটা ভালো করবেন। ওকে, এবার হচ্ছে এখানে আমি একটু কিছু ইনফরমেশন লাগিয়ে দিই। বাংলাদেশ আর ভারতের দুইটা সীমান্তরক্ষী বাহিনীর সীমান্তের মধ্যে ওরা কি করে 2011 সালে স্ট্রিপ ম্যাপ প্রকাশ করেছিল। স্ট্রিপ ম্যাপ কি জিনিস? স্ট্রিপ ম্যাপ হচ্ছে যে যে বর্ডার, বাংলাদেশ ইন্ডিয়া যে বর্ডার শেয়ার করে, বর্ডারের পারে হচ্ছে দুই বর্ডারের পারে কি কি স্থাপনা, মানে ওভারঅল কি কি আছে, সেগুলো হচ্ছে মানে ছোট ছোট মানচিত্রের মধ্যে প্রকাশ করা। মানে বিভিন্ন অংশ, মানে বর্ডারটা তো অনেক বড়, হিউজ বর্ডার, বর্ডার বিভিন্ন অংশ হচ্ছে ছোট ছোট ম্যাপের মধ্যে বর্ডার পারে, বর্ডারের ওই পারে এই পারে কি কি স্থাপনা কি কি আছে সেগুলোর বর্ণনা হচ্ছে যে ম্যাপগুলোতে, সেগুলো কি বলা হচ্ছে স্ট্রিপ ম্যাপ। আচ্ছা, এরপর হচ্ছে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট। এটা আই থিঙ্ক 46 বিসিএস এ একটা কোয়েশ্চেন এসেছিল। ল্যান্ড বাউন্ডারি প্রোটোকল কবে সাইন করেছে? তো ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ছিল এটা 1974 সালে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ইয়া ছিল। এবং সেই চুক্তিটার অধীনেই কিন্তু 2015 সালে ছিটমহলের বিনিময় করা হয়েছিল।
এবং বাংলাদেশের ভারতের মধ্যে আমরা শুধু 6.5 থেকে কমে 2 কিলোমিটারে চলে এসেছিল ওই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টটা সাইন করার পরে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিসকাশন, আজকে পড়াশোনা। বলেছিলাম যে এই টেবিলটা আমাদের শেষ পড়াশোনা। এতক্ষণ পর্যন্ত আমি আমার আলোচনার মধ্যে কিন্তু বারবার বিভিন্ন কোয়েশ্চেনের রেফারেন্স দিয়েছি, এটা ওইখানে এসেছে, এটা এখানে এসেছে। আমরা একটু রিভিশন করে নিই। আপনি একটু আমাকে আনসার করতে একটু হেল্প করবেন, ওকে? একটু হেল্প করেন। যে বাংলাদেশ আর এই ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের যে চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়েছিল, এটা আপনারা হচ্ছে যে পারবেন আনসার করবেন, ওকে? সমস্যা নেই, আমি কাউকে আলাদাভাবে জিজ্ঞেস করছি না, আনসার করলে ওটা আমি দাগিয়ে দিব। শেষ। ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের যে চুক্তিটা, মানে শেয়ারিং যে চুক্তিটা কবে স্বাক্ষরিত হয়েছিল, সে অপশনটা রাইট অপশনটা বিসিএস ছিল না। এর সঠিক উত্তর হচ্ছে 1960। কেন এসেছিল? কারণ হচ্ছে পেহেলগাম অ্যাটাকের পরে ভারত পাকিস্তানের যে সম্পর্কের অবনতির ফলে এই সিন্ধু নদের যে পানি সংক্রান্ত চুক্তিটা কিন্তু ইয়ে হয়েছে, পানি চুক্তিটা কিন্তু কি হয়েছিল, দুই পক্ষ থেকে স্থগিত করা হয়েছিল। এই জন্য তখন এটা রিলেভেন্ট হয়ে গেছে। এরপর আসি ওজোন স্তর এর ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্সেস, ওজোন স্তরের ক্ষয়কারী যে বস্তুগুলা, সেগুলো ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? সেই চুক্তিটা ছিল মন্ট্রিল কি? মন্ট্রিল মন্ট্রিল প্রোটোকল, ইয়েস। তারপর হচ্ছে কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? Ready? ব্যাপক তেল নিঃসরণ ব্যাপক তেল নিঃসরণ। এরপর আন্তর্জাতিক ওজোন দিবস কত তারিখে পালিত হয়ে থাকে? 16 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর। কিয়োটো প্রোটোকলের বিষয়বস্তু কি? জৈব নিরাপত্তা নাকি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ? গ্রিন বি হাউস না গ্যাস ডি? গ্রিনহাউস গ্রিন গ্যাস হাউস নিঃসরণ। গ্যাস ওকে। সিভিএফ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 2009। 2009। 2009 সিভিএফ। তারপর ফ্রাইডে ফর ফিউচার কেমন আন্দোলন? পরিবেশবাদী। পরিবেশবাদী। জৈব নিরাপত্তা বিষয়ক কোনটা, কোন প্রোটোকলটা? জৈব নিরাপত্তামূলক কার্টাগেনা। তা থাকে না। মঞ্চিল হচ্ছে ওজোন স্তর, কেটো হচ্ছে গ্রিনহাউস গ্যাস, প্যারিস চুক্তি জলবায়ু পরিবর্তন মানে টেম্পারেচার রিলেটেড, আর জৈব নিরাপত্তার বিষয় হচ্ছে কার্টাগেনা। COP28 কি রিলেটেড ছিল? অবশ্যই জলবায়ু পরিবর্তন। COP26 কবে অনুষ্ঠিত হয়েছে এটা আমাদের দরকার নাই, আমাদের দরকার হচ্ছে COP30। COP30 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের? বেলেম। বেলেন। ওকে। কখন এবং কোথায় আইইউসিএন প্রতিষ্ঠিত হয়েছে? যে আমি বলেছিলাম আইইউসিএন এর সদর দপ্তর যদিও সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে, কিন্তু ল্যান্ড। সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে এটা সদর দপ্তর, কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1948 ফ্রান্স। সালে ফ্রান্সে। তারপর ইউএনএফসিসিসি, এটার মূল আলোচ্য বিষয় কি? ইউএনএফসিসিসি এটা কিন্তু হচ্ছে ক্লাইমেট চেঞ্জের গ্রিনহাউস গ্যাস নিয়ে কাজ করে। আইইউসিএন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এটা বিশ্বব্যাপী কি করে? এটা কনজারভেশন অফ প্রাকৃতিক নেচার, প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। রক্ষা করা। ওকে, নেক্সট। কার্টাগেনা প্রোটোকল সালগুলা মনে রাখার কথা বলেছিলাম। কার্টাগেনা প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়েছিল? কার্টাগেনা প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়েছিল? কার্টাগেনা আর কিয়োটো বলেছিলাম যে কনভেনশন লেগে যেত আমার, একটা 97, একটা 2000, কোনটা 97 কোনটা 2000? কার্টাগেনা 2000। কার্টাগেনা 2000, কিয়োটো হচ্ছে 97। এরপর টেকসই উন্নয়ন সংক্রান্ত যে 2030 এজেন্ডা মানে এসডিজি, সেটার গোল রয়েছে আমরা সবাই জানি 17। ভালনারেবল 20 কিসের সাথে সংশ্লিষ্ট? ভালনারেবল 20 জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তন, যেটা কিনা জলবায়ু পরিবর্তনের কারণে নাজুক অবস্থায় আছে। ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের জন্য কোন চুক্তিতে বলা হয়েছে? অবশ্যই মন্ট্রিল প্রোটোকল। নিম্নের কোনটা গ্রিনহাউস গ্যাস নয়, অক্সিজেন। তারপর দেখেন হিস্ট্রি থেকে কোয়েশ্চেন কিন্তু আগেও আসতো, এখনো আসে, যে ইউএনইপি আর ডব্লিউএমও এদের মিলিত উদ্যোগে 1988 সালে কোনটা গঠিত হয়েছিল? আইপিসিসি। আইপিসিসি। ওকে। আইপিসিসি নোবেল প্রাইজ পেয়েছিল কবে? 2007। 2007। নোবেল পুরস্কার পেয়েছে। গ্রিনপিস যাত্রা শুরু করে 1971। গ্রিনপিস 71। কোন দেশ ভিত্তিক? নেদারল্যান্ড। নেদারল্যান্ড। ইন্টারন্যাশনাল মাদার আর্থ ডে বা ধরিত্রী দিবস, আন্তর্জাতিক ধরিত্রী দিবস কবে? 22 এপ্রিল। 22 এপ্রিল। দেখেন তো, ধরিত্রী দিবস নিয়ে কিন্তু অবসেশনের শেষ নেই, একটু পর পর চলে আসছে। এরপর জলবায়ু পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য মালদ্বীপ। এটা মালদ্বীপ ছিল, তখনকার জন্য রিলেভেন্ট ছিল আর কি। আবারও কার্টাগেনা প্রোটোকল,
আবারও কার্টাগেনা প্রোটোকল। অবসেসড, জৈব নিরাপত্তা। জৈব নিরাপত্তা। 1989 থেকে ওজোন স্তর বিষয়ক মন্ট্রিয়াল প্রোটোকল সংশোধন করা হয়েছে 5 বার। নৌ টোবাকো ডে, তামাকমুক্ত দিবস 31 মে। গ্রিনপিস হলিন ভিত্তিক। ইংল্যান্ড। আন্তর্জাতিক পরিবেশ দিবস 5 জন। 5ই জুন। পরিবেশ রিলেটেড সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা রিভিশন করে যাচ্ছি, মানে এগুলো কিন্তু পরিবেশ related যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু কোয়েশ্চেন হয়। কার্টাগেনা প্রোটোকল এগেইন জৈব নিরাপত্তা। জৈব নিরাপত্তা। আইউসিএন কি করে দেখেন, রিপিট হয় কিন্তু প্রাকৃতিক পরিবেশ সম্পদ সংরক্ষণ করে। ধৈর্য সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, রিও ডি জেনেরো। কবে? 92। 99। কোন দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন, মোট ভূমির 25%। তামাকমুক্ত দিবস একটু আগে বললাম 31 মে। 31 মে। আন্তর্জাতিক পরিবেশ দিবস 5জন। 5ই জুন। দেখেন কনফিউশন লাগাবেন না, পরিবেশ দিবস হচ্ছে 5জন। ধরিত্রী 5ই দিবস জুন। 22 এপ্রিল। ধরিত্রী দিবস 22 এপ্রিল, মাদার আর্থ। ধরিত্রী দিবস হচ্ছে 22 এপ্রিল। 22 এপ্রিল। এবং হিস্ট্রি, ওই 43 সনের হিস্ট্রি কিন্তু ধরিত্রী দিবসের সাথে কানেক্টেড। এই হচ্ছে আজকে আমাদের পড়াশোনা। ওকে, রেকর্ডিংটা অফ করে দিই।